শুড বি মোর প্রফেশনাল, আমাদের আরো বেশি পেশাদার হতে। আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং মারাত্মক প্রফেশন। নেটওয়ার্ক মার্কেটিং থেকে রিয়েলি একটা মানুষ 5 বছরের মধ্যে তার ক্যারিয়ারকে ইউটার্ন করে দিতে পারে, যেটা আমরা করেছি। কিন্তু কোথাও না কোথাও একটা জায়গাতে আমরা ভীষণ ল্যাক করি, সেটা হচ্ছে কোথাও না কোথাও আমাদের মধ্যে প্রফেশনালিজমের একটা মারাত্মক অভাব, পেশাদারিত্ব। একটা সেলস এক্সিকিউটিভ যে কোনো ছোটোখাটো কোম্পানি, সে যতটা সিরিয়াস তার কাজ নিয়ে, তার কাজের টাইমিং নিয়ে, তার সেলস পিচ নিয়ে, তার ডিফারেন্ট অ্যাক্টিভিটি নিয়ে সে যতটা সিরিয়াস, তার ধারে ভারে কোনোটাতে আমাদের কিন্তু এই সিরিয়াসনেস নেই। শুধু ক্লোজিংয়ের টাইমে যখন দেখা যায় আর 1-2 সপ্তাহ বাকি আছে, সেই ছোটোবেলার অভ্যেস সারা বছর করবো না, লাস্ট সপ্তাহে এসে পড়ে পড়ে সাজেশনের উপরে সাজেশন মেরে 5 মার্ক পাওয়ার চেষ্টা করবো, সেই অভ্যেসের বাইরে আমরা এখনো বেরোতে পারিনি। ক্লোজিং এর সময় দেখা যাচ্ছে পাগলের মতো আমরা ছুটছি, বিকজ থ্রু আউট দ্য ইয়ার আমরা ক্লোজিং ভেবে যাই না। আজকে ক্লোজিং এ আপনারা প্রত্যেকেই জানেন আমাদের টিম থেকে ভালো সেল জমা পড়েছে কম্পেয়ার টু আগের কথা যদি বলি, তাহলে প্রত্যেকটা সপ্তাহকে যদি আমরা ক্লোজিং ট্রিট করে কাজ করি, তাহলে এই ডিটা তুলতে পারি, কি সেলটা আনতে পারি কি পারি? মানে কোথাও না কোথাও একটা মেন্টাল ব্লকেজ, কোথাও না কোথাও একটা মেন্টাল ডিস্টারবেন্স। ক্লিয়ার করতে পারলাম? 2003 ওয়ার্ল্ড কাপ জেতার পর রিকি পন্টিংকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি তো ওয়ার্ল্ড কাপ জিতলেন, জাস্ট 10 মিনিট আগে কেমন লাগছে? বলে আমার আর কিচ্ছু লাগছে না, যেটা ছেড়ে এসেছি ওটা ছেড়ে এসেছি, এখন আমি প্ল্যান করছি কিভাবে 2007 ওয়ার্ল্ড কাপ জিতে যায়। 4 বছরের প্ল্যান এরা এইভাবে করে রাখে। তাহলে কতটা পেশাদারিত্ব! এবং 2007-এও অস্ট্রেলিয়ায় চ্যাম্পিয়ন। মানে একটা মানুষের প্রফেশনালিজম এই লেভেলে থাকলেই তখন কিন্তু সেই মানুষটার কাজের মধ্যে তার ইম্প্যাক্টটা দেখা যায়। কোথাও না কোথাও এই প্রফেশনালিজম, এই পেশাদারিত্বের অভাব আমাদের মধ্যে রয়েছে, যে কারণে আমাদের কাজ কর্ম সমস্ত কিছু, যেমন এখন এপ্রিল মাস মজা হবে জানি, অ্যাসোসিয়েটের ছুটি কাটাবে, শীত ঘুম, হাইবারনেশন করেছিলাম না, ব্যাঙের শীত ঘুম, এরকম একটু চলে যাবো আমরা। আবার মে মাস আসলে যদি একটা কিছু হয়, যদি সিনিয়ররা কোনো অফার দেয়, যদি সিনিয়ররা কোনো ট্রিপ দেয়, যদি কোম্পানির থেকে কোনো অফার আছে, তখন আবার ভেঙে ছুটে বেরোবো রাস্তায়। তো প্লিজ সবার আগে এটা রিকোয়েস্ট, যারা নতুন, এখানে প্রচুর নতুন মুখ দেখতে পাচ্ছেন, ম্যাক্সিমামই চিনি না, তাদেরকে প্রথম থেকে বলবো বছরের প্রত্যেকটা দিন ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবেন। ইয়েস অর নো? এভরি সিঙ্গেল ডে ইম্পর্টেন্ট। ক্লিয়ার করতে পারলাম? এবং টু সাম এক্সটেন্ট আমরা যখন এইরকম পাগলের মতো কাজ করতাম, ইভেন এখনো করি, তখন আমাদের কাছে কাকুর কাছে ট্রেনিংটা মনে হতো জানি ডিস্টার্বিং। একটা দিন ট্রেনিংয়ে ওই রকম 7 থেকে 8 ঘন্টা নষ্ট করাচ্ছে, ওই সময় যদি আমি 10টা প্রসপেক্টিং করতে পারতাম এত ভালো। যদি ওটা রং থিঙ্কিং ছিল, আমি সপ্তাহে একদিন যদি না শিখি, আমি বাকি 6 দিন মার্কেটের সঙ্গে লড়াই করতে পারবো। ক্লিয়ার? তো আমার মনে হয় ট্রেনিংটা যতটা প্রয়োজন, এটা তো প্রয়োজন, বাট আপনার ভিতরে একটা অ্যাপেটাইট তৈরি হওয়া উচিত যে ট্রেনিংয়ে আমার 4 ঘন্টা চলে গেল, ট্রেনিং থেকে আপনি কি শিখলেন? কিছু থিওরিটিক্যাল নলেজ, ইয়েস অর নো? কিছু টেক্সট বুক ম্যাটেরিয়াল, এর বাইরে তো আপনি কিছু শিখলেন না। তাহলে আলটিমেট শেখাটা কে শেখায় আপনাকে? আলটিমেট শিক্ষাটা শেখায় মার্কেটে। আজকে যখন এরা তারকেশ্বর মার্কেটে অ্যাগ্রোলাইজার নিয়ে কাজ করছে, এই শিক্ষাটাকে আমি এদেরকে ইন হাউস দিতে পেরেছি। এরা মার্কেটে গেছে, ধাক্কা খেয়েছে, 10 জন ফার্মার ভাইয়ের সাথে কথা বলেছে, তার সাইকোলজি রিড করেছে, সে কোথায় গিয়ে স্টাক হচ্ছে সেটা বুঝতে পেরেছে, দেন অ্যাকর্ডিংলি সে স্টেপ নিয়েছে, ন্যাচারালি সেখান থেকে সাকসেস আসছে। সেটাকে আরো বড় লেভেলে নিয়ে যেতে হবে। ক্লিয়ার? কারণ আজকে দিনে শুধু অ্যাগ্রোলাইজারের ব্যবসা করে লোক বছরে 600 ডিডির ব্যবসা দিচ্ছে। তাহলে প্ল্যাটিনাম শুধু অ্যাগ্রোলাইজারের প্রোডাক্ট মুভমেন্ট করে, সেখানে আমরা কিছুই নই, আমরা ওই সমুদ্রের তীরে দাঁড়িয়ে এখনো নুড়ি করাচ্ছি মাত্র, এখনো সমুদ্রই নামতে পারি। তো সেই জন্য বললাম পেশাদারিত্বটা ভীষণভাবে প্রয়োজন। যারা আমাকে চেনেন না তাদের সঙ্গে আগে পরিচয় দিই। তার সাথে সাথে আমার মাইসেলফ অমরনাথ ঘোষ, বাড়ি বেলঘড়িয়াতে। এই প্রফেশনে 2004 সাল থেকে আছি, মানে আজকে 2022, মানে অলমোস্ট 18 ইয়ার্স গন, 18 বছর। মানে স্মার্ট ভ্যালু সিস্টেমে আমি অ্যাডাল্ট হয়ে গেছি। মানে আমি নিজে তো অ্যাডাল্ট হয়েছি অনেক আগেই, স্মার্ট ভ্যালু সিস্টেমে আমি অ্যাডাল্ট হয়ে গেছি। 18 বছর বয়স, 18টা বছর, 18টা বসন্ত স্মার্ট ভ্যালুর সঙ্গে কাটানো হয়ে গেছে। এবং অ্যাজ অ্যান ডেট ফুল টাইম স্মার্ট ভ্যালুই করি, এবং ফুল টাইম ফুল ফোকাস স্মার্ট ভ্যালুর সঙ্গেই থাকে, এবং সারা দিন সকাল থেকে রাত পর্যন্ত শুধু চিন্তা আবর্তিত হয় এই স্মার্ট ভ্যালুকে নিয়ে। তো লাস্ট 18 বছর এই সিস্টেমে ছিলাম। প্রথম 4-5টা বছর ভয়ঙ্কর স্ট্রাগল গেছিল, এটা খুব স্বাভাবিক জীবনের প্রথম ক্ষেত্রে। যে কোনো কাজ প্রথম যখন আমরা করতে আসি, তাকে সেখানে একটা বেসিক ইনপুট বা বেসিক একটা স্ট্রাগল থাকে, তাই কি থাকে? কেউ যদি ঝট করে এসে সাকসেস পেয়ে যায়, তখন সে বুঝতে পারে না। তো আমাদের প্রথম 5 বছর নিজেকে তৈরি করতে, নিজেকে ডেভেলপ করতে, নিজেকে শিখতে, টিম ম্যানেজ করতে, টিম তৈরি করতে দীর্ঘ 5 বছর সময় চলে গেছিলো। ন্যাচারালি প্রথম 5টা বছর যেটা এসেছিল, প্রচুর ফেইলিওর, নট ফেইলিওর আমি বলবো না, এক্সপিরিয়েন্স। যে এক্সপিরিয়েন্স থেকে নিজেকে আরও পরিমার্জিত করা গেছে, নিজেকে আরও সমৃদ্ধ করা গেছে, সেখান থেকে দাঁড়িয়ে লাস্ট 18 বছর এই সিস্টেম থেকে প্রায় 3 কোটি টাকার উপর রোজগার করছি, 3-3.5 4 কোটি টাকার কাছাকাছি রোজগার করছি এই সিস্টেম লাস্ট 18 বছর। এবং তার সাথে সাথে শুধু
রোজগার নয়, রোজগারের সাথে সাথে যেটা পেয়েছি সবার আগে, যেটা আমার কাছে ভীষণ, কারণ আমরা এমন ছোট মানে আমি শিক্ষাগত যোগ্যতা দিয়ে বলছি না, আমাদের যা ফ্যামিলির যা ইকোনমিক্যাল স্ট্রাকচার ছিল তাতে আমাদের কাছে একটা বিএসএসএলআর সাইকেল মানে বিরাট অ্যাচিভমেন্ট ছিল। আমি যেদিন মাধ্যমিকে ভালো রেজাল্ট করলাম, আমার ঠাকুমা বললো কালকে তোকে আমি টাকা দেবো, তুই একটা সাইকেল কিনে আনবি। তখন স্ট্রেট হ্যান্ডেলের সাইকেল বেরিয়েছে, এখনো সব সাইকেলে দেখা যায় স্ট্রেট হ্যান্ডেল, তখন সবে বেরিয়েছে স্ট্রেট হ্যান্ডেলের সাইকেল। ওইটা শোনার পর থেকে আমি সারা রাত ঘুমোতে পারিনি, এত এক্সাইটেড যে কালকে গিয়ে আমি একটা স্ট্রেট হ্যান্ডেলের সাইকেল পাওয়া যাবে, সেই সাইকেলটা নিয়ে আমি 11-12 স্কুলে যাব। তো এই ছিল এইরকম একটা পারিবারিক সংস্কৃতি থেকে বা এইরকম একটা পারিবারিক আর্থিক জায়গা থেকে আমাদের উঠে আসে। তো ন্যাচারালি আমাদের কাছে পয়সাটার চেয়েও মানে আমরা এমনভাবে স্মার্ট ভ্যালুটা শুরু করেছিলাম, যদি মাসে 5,000 টাকা রোজগার করতাম ভাবতাম বিরাট বড় তুই স্মার্ট খাবো, বিকজ আমাদের ব্যাকগ্রাউন্ডটাই তাই। আমরা কোনোদিন বাবাকে দেখিনি গাড়ি চড়তে, মাকে দেখিনি কোনোদিন এসি ঘরে বসে টিভি দেখতে, তো ন্যাচারালি আমাদের তাই ছিল। বাট পয়সার চেয়েও, পয়সা তো দিয়েছে স্মার্ট ভ্যালু, 2 হাত ভরে দিচ্ছে পয়সা, এত পয়সা দিয়েছে চিন্তা করার না। মানে আমার যোগ্যতা অনুযায়ী যদি আপনি দেখেন, আমার যা যোগ্যতা মার্কেটে, আজকে আমাকে ছেড়ে দিলে আমাকে তো 10,000 টাকা দিয়ে কিনবে না, মানে কোনো প্রাইভেট কোম্পানি আমাকে 10,000 টাকা দিয়ে কিনবে না, এটা আমার রিয়েলাইজেশন। বাকি অনেক কিছু নিজেকে ভাবতে পারে, বাট আমি ভাবি না, আমাকে 10,000 টাকা দিয়েও কিনবে না। সেই জায়গা থেকে প্রায় 4-4.5 কোটি টাকা রোজগার করা লাস্ট 18 বছরে, 18 যদি লাস্ট 18 বছরে আপনি এবার হিসেব করুন যে রোজগারটা কিভাবে জিপি সিরিজের জিওমেট্রিক প্রোগ্রেশনে বেড়েছে এবং কিভাবে আজকে এই জায়গায় দেখছি। শুধু রোজগার নয়, রোজগারের সাথে সাথে সারা ভারতবর্ষব্যাপী পরিচিতি, আইডেন্টিফিকেশন, সারা ভারতবর্ষকে চেনা। জীবনে কোনোদিন ভাবতাম না, ভূগোলে পড়েছিলাম ছোটবেলায় ভূগোলে পড়েছিলাম কি অমুক স্টেট অমুক রাজ্য, আজকের দিনে এই স্টেট রাজ্য এই ব্যাপারগুলো অনেকে বোঝে না। স্টেট রাজ্য এই ব্যাপারগুলো বোঝে না, কোনটা স্টেট কোনটা তার ক্যাপিটাল। ভূগোলে সকালটা আমরা কি পড়ি, যেগুলো পড়ি সেটা হচ্ছে থিওরিটিক্যাল কিছু নয়, বাট স্টেট কোনটা, তার ক্যাপিটাল কোনটা তার ডিস্ট্রিক্ট টাউন কি। আজকের দিনে সারা ভারতবর্ষে 90% স্টেট, যতগুলো স্টেট আছে তার 90% স্টেটে আমাদের বিজনেস আছে। সেই স্টেটের ক্যাপিটাল কি সেটা আমরা জানি, ডিস্ট্রিক্টে গেলে কোন ডিস্ট্রিক্টগুলো বেশি পোটেনশিয়াল আছে সেটা আমরা জানি, ডিস্ট্রিক্ট টাউন কি আমরা জানি। এই যে ভূগোলটাকে জীবনে মানে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করা, সেটাও আমরা কিন্তু স্মার্ট ভ্যালু করে শিখেছি। নাহলে এর আগে কোনোদিন জানতে গিয়েছিলাম, ছোটবেলায় পড়েছিলাম চেরাপুঞ্জির মৌসিম রানে বছরে 2 বার বৃষ্টিপাত হয়, ধর মশাই কোনোদিন আমি নিজে গিয়ে পৌঁছাইনি, মৌসিম রানটা কোথায় তাই জানি না। স্মার্ট ভ্যালু করতে এসে যখন শিলং গেলাম, শিলংয়ে প্ল্যান শো করে অ্যাসোসিয়েটরা বললো দাদা গাড়ি নিয়ে এখানে 3 ঘন্টা ড্রাইভ করলে মৌসিম রানে পৌঁছানো যায়, যেখানে বছরে 2 বার বৃষ্টিপাত হয়। আর আমি মারাত্মক ইমোশনালি কানেক্ট, আরে এটা তো সেই ছোটবেলায় পড়েছিলাম, চলো ভাই বলেছিল। তাহলে এই যে জিনিসগুলো, এগুলো একটা বিরাট বড় পাওয়া, শুধু দেশীয় নয়। আমরা এই লাস্ট 18 বছরে এই সিস্টেম থেকে আই হ্যাভ ভিজিটেড মোর দ্যান 13 কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবীর 13টার উপরে কান্ট্রি আমরা ঘুরেছি, 13 কান্ট্রি। আজকে কোম্পানি গোয়া দিচ্ছে, গোয়া যেতে লেথার্জিক, বিকজ গোয়া এতবার গেছি, গোয়ার একটা রাস্তা আমরা চিনি। বাট জীবনে একটা মধ্যবিত্ত নিম্নবিত্ত বাড়ির বাঙালি ছেলেমেয়েরা দীঘা পুরীটাও ভাবতে পারে না, দীঘা হচ্ছে সবচেয়ে ইজি। তাহলে এইরকম একটা স্ট্যাটাস থেকে এসে টাকাটা পেয়েছি, সেটা তো অবশ্যই, বা টাকার সাথে সাথে যেটা পেয়েছি সারা ভারতবর্ষব্যাপী পরিচিতি, ফেম, ক্লিয়ার, প্রচুর লোকের ভালোবাসা, প্রচুর লোকের ফ্যান, মানে এরকম হয় দেখা যায় যে আমরা ট্রেনিং করে বেরিয়ে যাওয়ার পর কেউ এসে গেঞ্জিতে বলছে এখানে সিগনেচার করে দিন, কেউ টাকা। আমি দিল্লিতে ট্রেনিং করেছিলাম, আমাদের একজন খুব রিনাউন্ড একজন লিডারের টিমে, সেই সময় আমাদের আগ্রাতে একটা প্রোগ্রাম ছিল কোম্পানির, সে প্রোগ্রাম যেদিন শেষ তার পরের দিন সে একটা ট্রেনিং নিয়েছিল। সো দ্যাট টাইম আই ওয়াজ এ সুপারস্টার অ্যাচিভার, মানে দ্যাট টু ইট ওয়াজ 2008, 14 বছর আগে। তাহলে তখন আমার বয়সটাও 14 বছর কম। সেখানে আমি আগ্রাতে প্রোগ্রাম করছি, প্রোগ্রাম করার পর সেই স্মার্ট ভ্যালু লেখা সব গেঞ্জি ছেলেপেলেরা এসে গেঞ্জি খুলে দিয়ে বলছে স্মার্ট ভ্যালু নিচে আপনি সিগনেচার করে দিন, ক্লিয়ার। আমি ভাবছি যে আমি কি সত্যি মাটিতে আছি না কোথায় আছি। আমি সিগনেচার করিনি যদিও, কারণ অত যোগ্যতা আমার আছে বলে আমি মনেই করি না। আমি ব্যাপারটাকে অন্যভাবে করে দিয়েছি, আমি স্মার্ট ভ্যালু লেখার পরে আর কারণ নাম লেখার দরকার নেই, বিকজ ব্র্যান্ডটাই ইটসেলফ এতটাই পাওয়ারফুল, সেখানে কে অমরনাথ সিগনেচার করলো না তাদের কিচ্ছু যায় আসে। তো এগুলো আমাদের সঙ্গে হয়েছে, কেউ 2,000 টাকার নোট করে বলছে দাদা এখানে একটা সিগনেচার করো। এগুলো হচ্ছে, আমরা কোথাও ট্রেনিং করছি তার ছোট ছোট টিজার বানিয়ে সেগুলো ফেসবুকে দেওয়া হচ্ছে, সেই টিজারগুলোকে কেউ আপলোড করে দিচ্ছে ইউটিউবে, সেখান থেকে 10টা লোক কমিউনিকেট করছে আমাদের সঙ্গে। ভাবুন তো যদি এই সিস্টেমে না আসতাম, জিন্দেগিতে জিনিসটা আমার জীবনে হতো।
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে কথা বলার যোগ্যতা তৈরি হয়েছে আমার। 25,000 লোক, আমি গান গেয়েছি, কোনো একজন সিনিয়র লিডারকে ওয়েলকাম করার জন্য 25,000 লোক দাঁড়িয়ে হাততালি দিয়েছে। এটাকে আপনি কোনো পয়সা দিয়ে পরিমাপ করতে পারবেন? সায়েন্স সিটিতে আমি কবে কোন রেকগনিশন প্রোগ্রামে গান গেয়েছি, সেদিন ব্রাঞ্চে দেখা হয়েছে, সেই ছেলেটি আমাকে জড়িয়ে ধরেছে, দাদা যেদিন আপনি গান করেছিলেন তারপর থেকে আপনার সঙ্গে আলাপ করার জন্য, আপনি তো ফাটাফাটি গান করেন। আমি ফাটাফাটি গান করি না, আমি বাথরুম সিঙ্গার, বাট ওই স্মার্ট ভ্যালু স্টেজে একটু গেয়ে দিয়েছি আর কি, সবাই বলেছে আমি গান করে দিয়েছি। এই জিনিসগুলো আপনি কোনো পয়সা দিয়ে পরিমাপ করতে পারবেন? লাইফে এগুলো লাগে কি লাগে না? দেখুন, আমরা তো ইনবর্ন ট্যালেন্ট নিয়ে জন্মাইনি যে হঠাৎ করে ক্রিকেট খেলে বিরাট কিছু হয়ে যাবো, ফুটবল খেলে ছবি এঁকে গান গেয়ে কবিতা বলে আমরা বিরাট মানে সেলিব্রিটি হয়ে যাবো, তো হয়নি। তাহলে সেলিব্রিটিও যদি কিছু হয়ে থাকি আমরা, সেটাও এই স্মার্ট ভ্যালুর প্ল্যাটফর্মটার জন্যই হচ্ছে, সেটাও এই প্ল্যাটফর্ম স্মার্ট ভ্যালু প্ল্যাটফর্ম। সো পয়সা পাওয়ার সাথে সাথে এতগুলো জিনিস পেয়েছি, অ্যাচিভমেন্ট হয়েছে, গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে, ব্যাংক ব্যালেন্স হয়েছে, কোটি টাকার ইন্স্যুরেন্স হয়েছে। ক্লিয়ার? আজকে টপকে গেলে কোনো অসুবিধা নেই, আমি বেঁচে আছি, যত টাকা রোজগার করলে আমি টপকে গেলে আমার ফ্যামিলি আমার চেয়ে তার চেয়ে বেশি রোজগার করবে। এই সমস্ত কিছু করে দেওয়া হয়েছে বিকজ অফ দ্য অনলি সিস্টেম, বিকজ অফ স্মার্ট ভ্যালু। এবং সেটা হয়েছে, সেটা শুধুমাত্র সম্ভব হয়েছে আমাদের আউট অ্যান্ড আউট প্রফেশনালিজম। এই প্রফেশনালিজম যদি আপনার ভিতরে না থাকে, আপনি জিন্দেগিতে কিছু করতে পারবেন না। এই পেশাদারিত্ব মনোভাব ভীষণভাবে দরকার, মারাত্মক পেশাদারিত্ব মনোভাব থাকবে। এবং কোথাও না কোথাও এই জায়গাটা আমরা ল্যাক করে যাই, কোথাও না কোথাও আমরা একটা কমফোর্টেবল সিচুয়েশনের মধ্যে নিজেকে নিয়ে যাই। এবং এর সাথে সাথে যেটা লাগবে না এই কাজটা করার জন্য, আমি যেটা ফিল করি, কোনো নলেজ লাগে না। নেটওয়ার্ক মার্কেটিং এ কোনো নলেজ লাগে না, ওসব বেকার কথা। এই নলেজ জানতে হবে, ওই নলেজ জানতে হবে। ও মার্কেটে চত্থাপ্পর খেয়ে নলেজ আপনার এমনি তৈরি হয়ে যাবে, আপনার নলেজ এমনি তৈরি যাবে। যেটা লাগে সেটা হচ্ছে একটা অসম্ভব প্যাশন লাগে। প্যাশনটা কিসের জন্য? প্যাশনেট ফর সাকসেস। এই প্যাশনটা কোথাও না কোথাও আজকের জেনারেশনের মধ্যে কোথাও না কোথাও আমরা মিস করি। নতুন জেনারেশনের মধ্যে কোথাও না কোথাও এই প্যাশনটা আমরা মিস করি। এই প্যাশনটা আমাদের জীবনে মারাত্মক দরকার। আমি আস্তে আস্তে চিন্তা করছিলাম যে যেবার আমি সিস্টেমে এসেছিলাম 2005-এ আমাদের ফার্স্ট পিন ছিল সিলভার। সিলভারের জন্য আপনাকে কোয়ালিফাই করতে হবে 5টা স্টেপ সারা বছর। 5টা স্টেপ মানে 5 9 45 জনের টিম, ইয়েস অর নো? তখন ফার্স্ট পিন ছিল সিলভার, ফার্স্ট পিন। তো 5 এবার যখন আমার ইয়ার এন্ড মানে মার্চের এইরকম 27-28 তারিখ নাগাদ আমি আইডেন্টিফাই করলাম আমি প্রায় 10টা ডিডির শর্টফল আছে। তখন তো মাইলস নিয়ে কথা হতো না, ওই জন্য ব্যবসাটা বলো। এখন হঠাৎ করে একটা ছেলেকে জিজ্ঞেস করে, কি রে ব্যবসা কি হলো? বলে দাদা 317 মাইল গেছি। 300টা মনে হচ্ছে আমি 300টা লোক চলে এসেছি, আদৌ কিচ্ছু না, ওদিক থেকে খুচরো গুনে 317 মাইল গেছে। আমরা যখন ব্যবসাটা করেছি তখন আমরা কি বলতাম, 3টে ডিডি গেছে। 3টে যখনই বলছি সাইকোলজিক্যালি আমি ডাউন, যখনই আমি সাইকোলজিক্যালি মনস্তাত্ত্বিকভাবে ডাউন, মানে নেক্সট উইক ব্যবসাটা ভালো হবে। 317 মাইল, ওটা শুনতে ভালো লাগছে না, বাট আলটিমেট তো জানি 317 মাইলের গল্পটা কি, ব্যাপারটা বোঝাচ্ছে তো। আমরা যখন দেখলাম 10টা ডিডি শর্ট, আমি কি করেছিলাম, আমার কাছে কোনো কানেকশন ছিল না। আমি আমার খুব বুজম ফ্রেন্ড, একটা খুব ছোটবেলার আমার খুব ভালো ফ্রেন্ড ছিল, তার কিছু কানেকশন ছিল, তাকে আমি প্ল্যান দেখিয়েছিলাম, সে জয়েন করে, তার কানেকশন নিয়ে আমি মার্কেটে চলে গেছিলাম। এবং আপনি যদি দেখেন বিরাটি টু বেলঘড়িয়া এই যে রাস্তাটা বিরাটির সঙ্গে বেলঘড়িয়াকে হয়ে এয়ারপোর্টে গেছে, এই যে কানেক্টিং, আমি খুব খারাপ করে হলেও লাস্ট দিনে আমার এই 10টা ডিডি তোলার জন্য 29খানা বাড়িতে গিয়ে প্ল্যান চলে গেছে। এবং রাত্রি 10:30টার সময় আই ওয়াজ ভমিটিং এবং বমি হচ্ছে, এবং ডেফিনেটলি আমার অ্যাচিভমেন্ট হয়নি। 10টা লোকের মধ্যে 2-3টে লোক হয়তো ড্রাগ দিয়েছে, আমি ভুলেও গেছি, আমার অ্যাচিভমেন্টটা হয়নি। বাট ওই যে কাজটা করলাম, ওই যে কাজ করে যে প্যাশনের সঙ্গে কাজ করলাম না, সেটা ট্রান্সফার হয়ে গেলো ওই বন্ধুটার মধ্যে, যে অ্যাডমিশন নেয়নি তার কন্ট্যাক্ট ধরে গেছি। কিন্তু আমি অ্যাডমিশন নেবো না, আমি তোকে কিছু কন্ট্যাক্ট দিয়ে দেবো। বাট ও যখন দেখছে আমি একটার পর একটা বাড়িতে, সেখানে কেউ ওর জেঠু, কেউ ওর বন্ধু, কেউ বান্ধবী, কেউ কলেজে একসাথে পড়তো, কেউ পাড়ার দাদা, কেউ লোকাল ক্লাবের সেক্রেটারি, কাউকে ছাড়া প্রত্যেকের বাড়ি থেকে প্রেজেন্টেশন হয়ে আলটিমেট অ্যাচিভমেন্ট হলো না। বাট সেখান থেকে ওর মাইন্ডসেট হলো, সেই মাইন্ডসেট থেকে ওর কানেকশন নিয়ে আমরা গিয়ে ত্রিপুরাতে ব্যবসা করলাম। সেই ত্রিপুরাতে আমি প্রায় 500 জনের টিপ তৈরি করছি। কার কানেকশন নিয়ে হয়েছিল? ও যখন আমার প্যাশন দেখলো, পরের দিন ফোন করলো, ভাই আমার কিছু লাগে না, তোকে আমি যা দেখলাম যে কাজটার মধ্যে মানুষ যত এত স্পিরিটেড থাকতে পারে, এই স্পিরিটটার সঙ্গে যাওয়ার জন্য এই স্পিরিটটার সঙ্গে থাকার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই সিস্টেমে আসতে হবে। আমরা প্ল্যানটা দেখেছিলাম 2.5 মাস আগে, ফলো আপটা আমার প্ল্যানটা দেখে ও ফলো আপ নিয়েছে।
কেউ নিজে থেকে আসলো, এসে তার কানেকশন নিয়ে সে 1 মাসের টাইম নিয়েছে, তার বিরাট বড় কেবলের তখন তো এখনের মতো এই টাটা স্কাই ফাটাস্কাই আসেনি, ওই লাইন দিয়ে যে কেবলের লাইন, তার বিরাট বড় ব্যবসা ছিল। সে বলছে ভাই আমি ব্যবসা ছেড়ে এতদিন তো থাকতে পারবো না, তোর জন্য আমি 1 মাস টাইম দিতে পারবো। ভাই আমার 1 মাসে মানে দ্যাট টু ইন 2005 আমার 1010 টাকা রোজগার আছে। সেই রোজগারটা তাহলে তোকে কনফার্ম করে আমি কনফার্ম করবো। সেইখানে কি ওর কানেকশন ধরে আমরা 500 জনের টিম বার করি, পরে ডেফিনেটলি ওর বিজনেসটা কন্টিনিউ করেনি, কিন্তু সেইখান থেকে দাঁড়িয়ে একটা এক্সপোজার হলো এবং সেখান থেকে জীবনটা অনেকটা ঘুরে গেল। তাহলে কোথাও না কোথাও এই প্যাশনটা মিসিং, একটা লেভেলের জন্য, একটা পিন পাওয়ার জন্য কোথাও না কোথাও আমাদের মিসিং। এই জন্য প্লিজ গো ফর দ্য লেভেল, বিকজ আপনি পৃথিবীতে এসছেন, আমি জানি না এখানে হয়তো অনেক ব্রিলিয়েন্ট ছেলেমেয়েরাও থাকতে পারে, কিন্তু সবার ইন্ডিভিজুয়াল প্রোফাইল জানি না, বাট আপনি পৃথিবীতে এসছেন, আপনি কলেজে গেছেন, পাড়ায় খেলেছেন, গানের স্কুলে গিয়ে গান শিখেছেন, আঁকার স্কুলে গিয়ে আঁকা শিখেছেন, নাচের স্কুলে গিয়ে নাচ শিখেছেন, কোনো জায়গাতেই আপনার আইডেন্টিফিকেশন ক্রিয়েট হয়নি। এভরি জায়গাতে আপনি লোকে পারফর্ম করেছে, আপনি হারা জীবন হাততালি দিয়ে গেছেন। স্মার্ট ভ্যালুতে এসে যদি সেম জিনিসটা কন্টিনিউ হয়, তাহলে কি লাইফ মানে স্মার্ট ভ্যালু কি আপনার জীবনে নতুন কিছু অ্যাড অন করলো? দিস ইজ দ্য প্ল্যাটফর্ম যেখান থেকে আর লোকের জন্য আমি হাততালি দেবো না, আমি পারফর্ম করবো, আমি একটা লেভেলে পৌঁছাবো যাতে রেস্ট অফ দ্য সোসাইটি, রেস্ট অফ দ্য ক্রাউড আমাকে দেখে আমার জন্য হাততালি। কোথাও না কোথাও এই প্যাশনটা আছে। প্রত্যেকে যারা নন অ্যাচিভার তাদেরকে একটা কথাই বলবো, নন অ্যাচিভার সবার আগে আমাদের এখানে আপনার পাখির চোখ হওয়া উচিত যে আমাকে সবার আগে এখান থেকে সুপার স্মার্ট। যে নন অ্যাচিভার তার সবার আগে একটা বেসিক টার্গেট হওয়া উচিত আমাকে এখান থেকে সুপার স্মার্ট। সুপার স্মার্ট মানে কটা ডিডির ব্যবসা? 8টা স্টেপ, 8টা স্টেপ মানে 8 × 9 তাহলে 72 জনের ব্যবসা, আইদার 72টা ডিডি অথবা 7200 মাইলস। যেভাবেই আপনি দেখেন, যেহেতু 100 মাইল আমাদের ক্রাইটেরিয়া, সেজন্য আমি 72টা ডিডি বলি। ডিডি মিনস 1 ডিডি ইজ ইকুয়াল টু 100 মাইল। তাহলে 72টা ডিডির ব্যবসা আমাকে নিয়ে আসতে হবে, এবং সেটা এবছরটা যখন শুরু হয়েছে, এটা আগামী 6 মাসের মধ্যে আমাকে 72টা ডিডিতে পৌঁছে যেতে হবে। এটা বেসিক টার্গেট আপনি রাখুন। জীবনে টার্গেট ছাড়া জীবনে কিছু হয়েছে লাইফে? আমার এখানে ম্যাক্সিমাম অ্যাসোসিয়েটরা আছে, দে ডোন্ট হ্যাভ এনি টার্গেট, দে ডোন্ট হ্যাভ এনি গোল যে আমি ওখানটায় পৌঁছবো, আমাকে পৌঁছতে হবে। সে আসছে রোজ ট্রেনিং নিচ্ছে, তার জীবনে কোনো পরিবর্তন আসছে না, বিকজ তার থিঙ্কিংটা যতক্ষণ ট্রেনিংয়ে থাকছে তার মনে হচ্ছে আমি ফাটিয়ে দেবো, যে এখান থেকে বেরিয়ে যাচ্ছে তখন জীবনের গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেওয়া যাকে বলে। লাইফ যেভাবে যাচ্ছে সেভাবে নিজেকে নিয়ে চলে যাচ্ছে। এই 72টা ডিডির ব্যবসা আগামী 6 মাসের মধ্যে আনতে হবে। মানে ফার্স্ট হাফ ইয়ারলি আমার কবে হচ্ছে? 30 সেপ্টেম্বর। বাই 30 সেপ্টেম্বর, 30/9/2022 এর মধ্যে আমাকে এই 72টা ডিডির বিজনেস নিয়ে আসতে হবে। যতক্ষণ আমি এই কাজটা না করতে পারবো, আমাকে পাগলের মতো এই কাজটা করে যেতে হবে। এবং 6 মাসে এটা যখন আমি লিখবো, এটা যখন আমি অ্যানাউন্স করবো, এটা যখন আমি ভার্বালাইজ করবো, এটাকে আমাকে করতেই হবে। মাটি ঘুরে হলো ড্রাফট নিয়ে আসতে হবে, আকাশ পুরে হলো ড্রাফট নিয়ে আসতে হবে, শ্মশান ঘাটে গিয়ে প্ল্যান শো করতে হবে, কবরস্থানে গিয়ে প্ল্যান শো করতে হবে, যেখানে হবে সেখানে প্ল্যান শো করে 72টা ডিগ্রি ব্যবসা নিয়ে আসতে হবে। এই মানসিকতা থাকতে হবে তো আমাদের। এইরকম হান্না মানা মনোভাব থেকেই তো একটা মানুষ বড় জায়গায় যায়। আজকে ফেসবুক দেখছেন, আজকে সোশ্যাল মিডিয়ায় প্রচুর সাকসেসফুল লোককে আপনি দেখছেন, বাট প্রত্যেকের জীবনে দেখবেন তাদের একটা বেসিক টার্গেট ছিল এবং টার্গেটটাকে তারা অ্যাচিভ করেছে। তারপরে তার বিজনেসের টেকনিক্যালিটিস, কোন চত্বরে কাজ হবে না, কোথা থেকে বাইফার্কেট করতে হবে, কোথায় আমি মুভ করব, কিভাবে আমি নিজেকে আরো বেশি মানুষের কাছে পৌঁছে দিয়ে যেতে পারি, তার ডিফারেন্ট স্ট্র্যাটেজি শুধু সিনিয়রের সাথে আপনি করবেন। বাট স্ট্র্যাটেজিটা কেন করছেন? আগামী 30 এই 9 এটা 9 হবে কি না, সরি 30 কি হবে না, 9 হবে 30/9/2022 এর মধ্যে আমাকে অ্যাট এনি কস্ট সুপার স্মার্ট অ্যাচিভমেন্টে পৌঁছাতে হবে। এখানে এবছরে সুপার স্মার্ট কেউ আছেন? এবছর যারা সুপার স্মার্ট আছে কেউ আছেন? লাস্ট ইয়ার 2021-22 সুপার স্মার্ট কেউ আছে? কেউ নেই। এই ঘরের প্রত্যেকটা লোকের একটা বেসিক টার্গেট হওয়া উচিত যে আমি এবছর সুপার স্মার্ট আগামী 6 মাসের মধ্যে হবে। যদি 6 মাসের মধ্যে সুপার স্মার্ট হই, কোম্পানি কি পিআই দেবে না দেবে জানি না, সাপোর্ট টিম থেকে আপনার জন্য পিআই অ্যানাউন্স করা। সাপোর্ট টিম আপনাকে পিআই দেবে, অ্যামাউন্ট সিনিয়রদের কাছ থেকে সিনিয়রদের থেকে আপনারা জানেন। কথাটা বুঝলেন না? কি বললাম কথাটা ভাই? কি বললাম? সাপোর্ট টিমের তরফ থেকে আলাদা করে একটা পিআই দেওয়া হয়। হ্যাঁ, পিআই মানে পারফরম্যান্স ইনসেন্টিভ।
মানে দ্যাট টু একটা লামসাম অ্যামাউন্ট, যেটা কোম্পানি অ্যানাউন্স করছে কোথা থেকে? সিলভার থেকে। তাহলে আমরা মনে করি যেখানে কোম্পানির থিঙ্কিং বন্ধ হচ্ছে সেখান থেকে আমাদের থিঙ্কিং স্টার্ট হওয়া উচিত, যেখানে আমাদের থিঙ্কিং বন্ধ হচ্ছে সেখান থেকে কোম্পানির থিঙ্কিং স্টার্ট হওয়া উচিত। তাহলে যদি এবছর আমরা 30/9/2022 মধ্যে সুপার স্মার্ট যদি এই ঘরের প্রত্যেকটা ছেলে মেয়ে যদি কোয়ালিফাই করতে পারে, বেসিক টার্গেট এটা, বিকজ আইডেন্টিফিকেশন ছাড়া লাইফে কিছু নেই আপনার। আপনি প্রচুর কিছু জানেন, প্রচুর কিছু বলতে পারেন, বাট দিনের শেষে এন্ড অফ দ্য ডে প্রফেশনাল ওয়ার্ল্ড আপনার পারফরমেন্স অনুযায়ী আপনাকে ট্রিট করবে, আপনার পারফরমেন্স অনুযায়ী আপনাকে ট্রিট করবে। আর পারফরমেন্স কি? আমি প্রচুর মার্কেটে খাটলাম, তার কোনো প্যারামিটার আছে নাকি যে সেটার মাপার কোনো জায়গায় রাস্তা আছে? আমি প্রচুর মার্কেটে প্ল্যান করলাম, মাপার এন্ড অফ দ্য ডে এন্টায়ার ওয়ার্ল্ড যেটা মনে রাখে সেটা হচ্ছে আপনার রেজাল্ট, সেটা হচ্ছে এন্ড অফ দ্য ডে এন্টায়ার ওয়ার্ল্ড যেটা মনে রাখে সেটা হচ্ছে রেজাল্ট। আর এই সুপার স্মার্ট 30/9/2022 মধ্যে যদি আপনি হতে পারেন, তাহলে ডেফিনেটলি এখান থেকে সুপার স্মার্টদের তরফ, প্রত্যেকটা সুপার স্মার্টকে আমরা পারফরমেন্স ইনসেন্টিভ সাপোর্ট টিমের তরফ থেকে দেবো। এর আগেও আমরা করেছি, বাট লাস্ট 2 বছর প্রচণ্ড ডিস্টারবেন্স আমাদের গেছে বিকজ অফ করোনা অ্যান্ড অল দিস, লোক বাড়ি থেকে বেরোতে পারেনি, সেখানে হয়তো ডিসকন্টিনিউ হয়েছে। বাট 30/9 মধ্যে, নট সারা বছরে, 30/9 মধ্যে যারা যারা এবছরে, তার মানে কেউ সুপার স্মার্ট নন, তার মানে প্রত্যেকে এবছর আপনার নন অ্যাচিভার, ইয়েস অর নো? এই নন অ্যাচিভাররা যারা 30/9/2022 মধ্যে সুপার স্মার্ট হবে, অ্যাটলিস্ট 8টা স্টেপের বিজনেস এনশিওর করবে, দে উইল গেট দ্য বোনাস ফ্রম সাপোর্ট টিম। এটা হাততালি দেওয়া উচিত। এই এক্সাইটমেন্টটা কোথাও কোথাও মিসিং। কোম্পানি 2004-এ আমি এসেছিলাম, 2005-এর শেষের দিকে কোম্পানি একটা সিস্টেম করেছিল বাংলাদেশে ব্যবসা হতো। আমাদের থেকে আমাদের কেওয়াইসি নিয়েছিল। কেওয়াইসি মানে তখন তো আধার কার্ড হয়নি, প্যান কার্ড ছিল। আমার ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেল নেওয়া হয়েছিল, সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট হবে এবং তার জন্য 2000 টাকার একটা ড্রাফট কোম্পানি ঘরে জমা হবে। উল্টোডাঙ্গা অফিসে খুব খারাপ করলো, 50,000 লোকের ভিড় গেছে। আমার টিম আছে আসামে, যেটা একদম বর্ডার এক্সিট অ্যান্ড এন্ট্রি পয়েন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। ওরা পাগল হয়েছিল, বাংলাদেশে গিয়ে কোটি কোটি টাকার ব্যবসা করবো, যে কোনো টেকনিক্যাল কারণে ব্যাপারটা হয়নি। বাট ওই যে এক্সাইটমেন্ট আমাদের ছিল যে বাংলাদেশ, আমার কোনো কন্ট্যাক্ট ছিল না, বাট ওই যে এক্সাইটমেন্ট আমার ছিল যে বাংলাদেশে আমি চলে যেতে পারবো, আমি ফরেনে গিয়ে ব্যবসা করতে পারবো, আমি বিদেশে গিয়ে ব্যবসা দাঁড় করাতে পারবো, এই এক্সাইটমেন্টটা কোথাও না কোথাও মিসিং। সুপার স্মার্টকে পিআই দেওয়া হচ্ছে, এরম ভাই বসে আছে, কি হয়েছে ভাই? ওরম ভাই বসে মনে হচ্ছে লক্ষ লক্ষ টাকা নিয়ে খেলি, লাখ লাখ টাকা আমাদের ঘরের পিছনে, ওরম ভাই বসে। সুপার স্মার্টকে 6 মাসে সুপার স্মার্ট হবে, 8টা স্টেপ, 72টা ড্রাফট, এসব মাইলস ফাইলসের গল্প বাদ দিন, এসব এরপর থেকে আর মাইলস ফাইল গল্প নেই। ডিডি অনুযায়ী কথা হবে, 100 মাইল ইজুয়াল টু একটা ডিডি। দাদা বিজনেস কে এই সপ্তাহে সেল কিনে 173, মানে বলেও নিজেকে ভাবছি 173, ওটা 173 না, 2টো ডিডিরও কম ব্যবসা। আর যেখানে আমার বিজনেস ইটসেলফ আমাকে বলছে যে নিজের 100 মাইল এবং নিচে ডাইরেক্ট দুটো 100 মাইল করলে দেন অনলি আই উইল বি এলিজিবল ফর গেটিং কমিশন। তাহলে এইসব 173, 74, 317, 14 এসব ফালতু কথা বলে লাভ নেই, 100 মাইলস অনুযায়ী কথা হবে। তাহলে 72টা ডিডি আমি যদি 6 মাসে ফেলি, তার মানে মাসে আমার কটা ডিডি হয়? 12টা ডিডি। তাহলে সপ্তাহে কটা ডিডি হয় বাবু? 3টে ডিডি। কারুর টিম লাগে না, কেউ যদি একা মনে করে মার্কেটে যে 10টা লোককে গিয়ে 1-to-1 প্ল্যান শো করে, সে 300 মাইলের বিজনেস সে নিজে কনফার্ম করে নিয়ে আসতে পারে। 300 মাইলের বিজনেস এই ওখানে বাইরে ছোট্ট সময় কথা হচ্ছিল, একদিনের দুটো প্ল্যান শো করে 225 মাইল স্পট কনফার্ম করে নিয়ে এসছে। কোথা থেকে নিয়ে এসছে? কোথা থেকে নিয়ে এসছে? কেন নিয়ে আসতে পেরেছে? পরিস্থিতি আনিয়েছে। তাহলে সারা বছর এই কাজটা কন্টিনিউ হয় না কেন? যখনই এই জিনিসটা একবার অ্যাচিভ করি ফেলি, কোথাও না কোথাও আমরা রিল্যাক্টেন্ট হয়ে যাই, মানসিকভাবে আমরা ভেবে ফেলি উই আর ইন সেফ জোন। আর যখনই ওটা ভেবে ফেলি তখনই আমার পারফরমেন্স ওইটা এফেক্ট করে। হঠাৎ করে ওই 200 মাইল 225 মাইল কেউ তুলেছে, ওকে কি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মাথার মধ্যে ছিল? প্ল্যান শোতে এমন কথা বলেছেন লোক, মানে কি বলবো, কিং কর্তব্য বিমূঢ় হয়ে পারপ্লেক্সড হয়ে ওকে ড্রপ দিয়ে দিয়েছে না? সারা বছর যে প্ল্যান শো করে সেটাই করেছে, হয়তো এক্সট্রা একটা অ্যাডেড তাগিদ ওর ভেতর থেকে ছিল, বিকজ ওই 225 মাইল হয়তো ওর বা ওর টিমের কোনো ছেলে মেয়ের অ্যাচিভমেন্টের জন্য মারাত্মক ক্রুশিয়াল। ইয়েস অর নো? এখান থেকেই মানুষ ঘুরে দাঁড়ায়। তাহলে বছরের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সপ্তাহ, প্রত্যেকটা সকাল, প্রত্যেকটা বিকেল যদি এই প্যাশন নিয়ে আমরা কাজ করি, তাহলে প্রত্যেক সপ্তাহে এই ড্রাফটটা আমরা ফেলতে পারি। ইয়েস অর নো? আর কিছু হয়নি তো, মার্কেট স্যাম ছিল তো, মার্কেট স্যাম ছিল তো, লোকের কাছে হঠাৎ করে লাখ লাখ টাকা চলে আসেনি তো। তাহলে কে বার করলো? বার করলামই আমি, বাট পারলাম কেন? দেয়ালে পিঠ ঠেকে করেছিল দায়িত্ব নিয়ে। যেই দেয়াল থেকে পিঠটা ঠেকিয়ে একটু বেড়ে এলাম, সাথে সাথে আমার ভিতরে
কমপ্লিসেন্সি কাজ করা শুরু করলো, সাথে সাথে আমার ভেতরে একটু লেট করে ঘুম থেকে ওটা কাজ করে দিল, সাথে সাথে নিজেকে লিডার ভাবতে শুরু করে দিলাম, সাথে সাথে ফোনে ডাইরেকশন দেওয়া শুরু করে দিলাম। 4 জনের টিম সেও ফোনে ডাইরেকশন দেয়, 2 জনের টিম সেও ফোনে ডাইরেকশন দেয়, কারোর টিম নেই সে শুধু ডাইরেকশন শোনে আর কিছু মাথা নাড়া হয়েছে। দ্যাট ইজ দ্য প্রবলেম। তাহলে সপ্তাহে 3টে ডিগ্রির বিজনেস আমাকে নিয়ে আসতে হবে এবং 6 মাসের মধ্যে যারা যারা সুপার স্মার্ট হবে আমরা বড় সুপার স্মার্ট সেমিনার করে দেবো। রিসেন্ট হলে তাদের টাকা খাওয়া সমস্ত কিছু করে আমরা তাদেরকে 6 মাসে যারা সুপার স্মার্ট হবে তাদেরকে আমরা একটা ডিসেন্ট অ্যামাউন্ট অফ পিআই, আমি এখনই অ্যানাউন্স করছি না, সেটা আপনি আপনার ইন্ডিভিজুয়াল সিনিয়রের সঙ্গে কথা বলে আপনারা জেনে যাবেন কত টাকা বোনাস আপনি পাবেন। কি করতে পারলাম? তখন সাপোর্ট টিমের দমটা আপনাকে বুঝতে হবে। যেখানে কোম্পানি পৌঁছতে পারেনি সেখানে আমরা পৌঁছে দিচ্ছি। কোম্পানি সিলভারের নিচে নামার সাহস দেখায়নি, সাপোর্ট টিম বলছে আমরা সিলভার নয়, সিলভার ছেড়ে দিন, আমরা সুপার স্মার্টকে বোনাস দিই। ক্লিয়ার? এবার আপনার চোখে এটা শোনার পর যদি এক্সাইটমেন্ট জেনারেট না করে তাহলে ওই 440 দুটো তার নিয়ে বসা উচিত, যেখানে আপনি উঠছেন না ফাট করে এরপর এক্সাইটমেন্ট জেনারেট, আর কিছু এক্সাইটমেন্ট জেনারেট দুটো তার দিয়ে হয় না, যারা ইলেকট্রিকের কাজ করে দেখেন ধরতে হয়, নেগেটিভ পজিটিভ হলে হলে এছাড়া আর জানি না কিভাবে এক্সাইটমেন্ট জেনারেট করে। পয়সার চেয়ে বড় এক্সাইটমেন্ট পৃথিবীতে কিছু আছে নাকি? সো এইটা আমাকে করতে হবে, এই কাজটা আমাকে মিনিমাম এই কাজটা আমাকে করে যেতে হবে। এবং সুপার স্মার্ট ইজ দ্য বেস অফ দ্য বিজনেস। বেস যত যার স্ট্রং তার বিজনেসের ওপর তত স্ট্রং হবে। বেসটাকে স্ট্রং বানাতে হবে। আমরা সিলভারে কিচ্ছু পেতাম না, 5টা স্টেপের পেমেন্ট নিয়ে বাড়ি চলে যেতাম। এখানে একজন সুপার স্মার্ট হবে, সে কি কি পাবে এবার আসি। সুপার স্মার্ট হওয়ার পর 6 মাসে যখন সুপার স্মার্ট হবে সে একটা সুপার স্মার্ট পিআই পাবে, রাইট? এসএসপিআই পেল। 2 নম্বর কি পেল সে? তার একটা লোকাল টিমে তার একটা আইডেন্টিটি ক্রিয়েট হবে। আগামী দিনে যখন তাকে কোনো ট্রেনিং প্রোগ্রাম তাকে জিজ্ঞেস করা হবে ভাই তোমার লেভেল কি, সে নিজেকে বলতে পারবে আমি সুপারস্টার, সুপার স্মার্ট অ্যাচিভার, ইয়েস অর নো। একটা বেসিক আইডেন্টিফিকেশন তৈরি হবে। নাম্বার 3, কোম্পানি ওয়েবসাইটে তার নাম ডিসপ্লে হবে, ওয়েবসাইটে তার নামটা ডিসপ্লে হবে। একটা বিরাট পাওনা, আমি হেভি এক্সাইটেড থাকলাম। জানি না আজকে ছেলে মেয়েদের সেই এক্সাইটমেন্ট আছে না, নাকি আমি টাচ করতে পারি না তাদের সঙ্গে, আমারও ভুল হতে পারে, আমি তো নিচে অব্দি পৌঁছতেই পারছি না, সেটা তারা সত্যি এক্সাইটেড আমি বুঝতে পারছি। জীবনে যখন প্রথম সিলভার অ্যাচিভার হয়েছিলাম 5টা স্টেপ পেয়ে, তারপরের বছর, এই বছর মিস করলাম, তারপরের বছর আমি শুধু এক্সাইটেড যে কোম্পানির ওয়েবসাইটে অমরনাথ বোস নামটা আসছে। জীবনে এইভাবে কোনোদিন নাম আমি কোনো জায়গায় দেখিনি। তো কলেজে তো হাতে লেখা ছিল, স্কুলে হাতে লেখা ছিল, কেউ কোনোদিন কোনো একটা ওয়েবসাইটে আমার নাম ডিসপ্লে করতে পারে বিকজ আই হ্যাভ ডান সামথিং, আমি কিছু করেছি। দ্যাট ডে আই রিয়েলাইজড ওইটা আমার ভিতরে এমন একটা রিপারকেশন, এমন একটা এনার্জি ক্রিয়েট করেছিল, তার জন্যই হয়তো আজকে 18 বছর ধরে ব্যবসাটা করে যাচ্ছি। না লজিক্যালি ব্যবসাটা 18 বছর ধরে করার কথা কিন্তু ওয়েবসাইটে আমার নাম এসেছে। জীবনে যদি প্রথম চেক পেয়েছিলেন আপনি ভাবলে অবাক হয়ে যাবেন। আজকালকার ছেলে মেয়েদের অ্যাপ্রো আমি জানি না, তাহলে হয়তো আজকের দিনে টেকনিক্যালি আমরা অনেক বেশি আপগ্রেড করেছি বা অনেক বেশি হয়তো বেশি জানি। এই ঘরে এমন ছেলের মেয়েরা আছে যারা আমাকে হয়তো গোল খাইয়ে দেবে যে কোনো ব্যাপারে। ফেসবুকে এটা করলে কি হয় জানেন, ইনস্টাতে এটা করলে কি হয় আমি সত্যি হয়তো জানি না, আমি একটু ব্যাকডেটেড। বাট আমার যেদিন প্রথম চেক এসেছিল আমরা একটা জায়গায় আড্ডা মারতাম, সে স্মার্ট ভ্যালুর যত চেক সে এসে ওই দোকানে দিত। আমার নামে যখন চেক এসছে, আমি অমরনাথ বোস 1500 টাকার চেক, আমি দেখে আমার হাত পা কাঁপছে যে জীবনে এর আগে কোনোদিন কেউ যত্ন করে এইভাবে কম্পিউটারে অমরনাথ বোস নাম লিখে 1500 টাকার চেক পাঠাই। দ্যাট ডে আই রিয়েলাইজ যে আমি একটা কিছু করছি ফাটাফাটি। এই রিয়েলাইজেশনটা কোথাও না কোথাও মিশে গেছে, এইটা কোথাও না কোথাও মিশে গেছে, এই এক্সাইটমেন্টটার কোথাও না কোথাও কমিয়েছে। আমি জানি না, একটা কারণ হতে পারে যে আপনারা প্রচুর সম্ভ্রান্ত ঘর থেকে প্রচুর টাকা পয়সা নিয়ে এসেছেন, দ্যাটস ওয়াই ওই 1500-2000 টাকার চেক আপনাদের কোনো ম্যাটার করে না। অথবা হতে পারে মানে মানসিকভাবে হয়তো এমনভাবেই বড় হয়েছি আমরা যে আর কোনো কিছুই আমাদেরকে আর নাড়ায় না, থাকে না কিছু লোক কোনো কিছুতেই আর নড়ছে না। ইন্ডিয়া হেরেছে তাও এরকম তাকিয়েছে, ইন্ডিয়া জিতেছে তাও এরকম, কোনো ইয়ে নেই। 2011 ওয়ার্ল্ড কাপ জেতার পর আমরা ক্লাবে খেলা দিচ্ছি, ইন্ডিয়ার কোনো এরকম ধোনি 6 হয় সবাই মিলে চাঁদা তুলে মেরেছে। এবার তাকে যখন ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতলো আফটার এ লং 28 ইয়ার্স, 28 বছর আগে তো নিজের জন্ম দিয়ে তাকে না, মানে আমি বোঝার চেষ্টা করছি বুঝতেই ওর জীবন শেষ। এক্সাইটমেন্ট ফ্যাক্টরটা মিসিং। অ্যাড্রিনালিন ক্ষরণ হয় না যখন কোনো অ্যাথলিট যখন দৌড়ায়, যেমন বেন জনসন দৌড়তো, কার্ল লিউইস দৌড়তো, উসেন বোল্ট, এদের এক্সট্রা অ্যাড্রিনালিন বেরোয়। দ্যাট ইজ ওয়াই একটা চিতাবাঘের চেয়েও বেশি স্পিডে এরা দৌড়াতে পারে। উইথ দ্যাট থিং ইজ মিসিং।
আমরা ছোট ছোট ব্যাপারে এক্সাইটেড হই। জীবনে আমরা কোনোদিন এরকম 50 জনের ট্রেনিংয়ে সিনিয়র লিডার এসে এরকম 3-4টে এসি সুন্দর হল আমাদের জীবনে কোনোদিন বসেনি। আমরা রাস্তার উপরে দাঁড়িয়ে ট্রেনিং, গাছের নিচে দাঁড়িয়ে ট্রেনিং, অফিসে গেলে অফিস পেতাম না, বিকজ বড় বড় লিডাররা তাদের ঘর নিয়ে বুক করে থাকতো, আমরা বাইরে দাঁড়িয়ে থাকতাম। এটা হতে পারে অনেক কম করে অনেক বেশি পেয়ে যাচ্ছি তার ইম্প্যাক্ট, অথবা হতে পারে কোথাও না কোথাও আপনি আর হিলছেন না, কোনো কিছুতেই আর হিলছেন। ক্লিয়ার? তো সেই কারণে আমাদের ওয়েবসাইটে ডিসপ্লে হবে, আইডেন্টিফিকেশন হবে, স্মার্ট সাপোর্ট সিস্টেম থেকে আপনার জন্য পিআই দেওয়া হবে, এবং সবচেয়ে আরো যেটা সেটা হচ্ছে সুপার স্মার্ট কিট পাবেন আপনি। কিটটা দেখেছি আমরা, সুপার স্মার্টের কিট। কে কে দেখেছেন সুপার স্মার্টের কিটটা? আপনি দেখেছেন, 2-3 জন দেখেছেন, তার মধ্যে অনেকে সিনিয়র আছে, আপনারা দেখেননি। যারা যারা দেখেননি তারা সবার আগে সুপার স্মার্ট কিটটাকে দেখুন, টাচ করুন, ফিল করুন যে কিটটা আপনারা দেবেন। একটা প্রফেশনাল হয়ে মার্কেটে বেরোনোর, একজন সেলস এক্সিকিউটিভ হিসেবে মার্কেটে বেরোনোর জন্য যা যা লাগে ওই কিটটার মধ্যে সব কিছু আছে, সমস্ত কিছু আছে, সমস্ত কিছু প্রফেশনালি নিজেকে সাজানোর জন্য যা যা লাগে তার সব কিছু আছে। সুপার স্মার্ট হয়ে আমি কি পাবো সেটাকে যদি ভিজুয়ালাইজ না করি, সেটা যদি টাচ অ্যান্ড ফিল না করি, তাহলে আমি বুঝবো কিভাবে? একটা ছেলে যখন গাড়িটা বুক করতে যায়, সেই গাড়িটা যখন নম্বর ধরে এবং সে মনে মনে ফিল করা শুরু করে যে গাড়িটা আমার, তার শরীরে একটা তরঙ্গ খেলে যায়, তার শরীরে একটা ইলেকট্রিফাইং অ্যাটমসফিয়ার তৈরি হয়। দ্যাট ইজ ওয়াই গাড়িটা টাচ করার পর তার মনে হয় যে ইয়েস আই হ্যাভ ডান সামথিং। এই ছোটো ছোটো জিনিসগুলো সবার আগে ফিল করুন। সুপার স্মার্ট কিটটা কি হয়, ওয়েবসাইটে তার ছবি দেওয়া আছে, সেটাকে ঘাটুন। এখন ওয়েবসাইট ঘাটা মানে শুধু হয়েছে লগ ইন করে ইউজার পাসওয়ার্ড মেনে উইকলি কমিশনে গিয়ে ক্লিক করা। তার মাঝখানে যে কত রকম কর্মপদ্ধতি কোম্পানি চালাচ্ছে, যাতে আমরা একটা ছোট্ট স্ক্রিনের মধ্যে, একটা কমটপের মধ্যে, একটা মোবাইল ফোনের মধ্যে আমার টোটাল বিজনেসটাকে জেনারেট করে বসে আছি। পৃথিবীর কোনো ব্যবসা এর চেয়ে সহজ সরল ব্যবসা পৃথিবীতে নেই। আমি আপনাকে বলছি এর চেয়ে সহজ সরল ব্যবসা পৃথিবীতে নেই। চাকরি করতে যাবেন, কন্টিনিউ করতে পারবেন না। ট্র্যাডিশনাল ব্যবসা করতে যাবেন, মানে ওই ছোটবেলায় কলা গাছ খেলেছেন কেনামে, উল্লু হয়ে যেত না, উল্টো দিকে এত ভালো খেলতাম, উল্টো দিকে আর কিছু উল্লু না উত্তু কি একটা বলতাম না, উল্লু হয়ে যাবে ট্র্যাডিশনাল ব্যবসা। দেখবেন টাকা দেখাচ্ছে, বুক প্রফিট দেখাচ্ছে, ফিজিক্যাল স্টক যখন ঘাটতে যাবেন দেখবেন সাপ্লায়ারের কাছে পয়সা পড়ে আছে, ওই মাল কবে আপনার পকেটে আসবে আপনি নিয়ে যাবেন। আর রোজ পয়সা পাম্প করতে হবে। স্মার্ট ভ্যালুতে পয়সা পাম্প করতে হয়, স্মার্ট ভ্যালু কোনো বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন করতে হয়। স্মার্ট ভ্যালুতে কোনো নেটওয়ার্কিং বিজনেস উইদাউট ইনভেস্টমেন্ট, উইদাউট ক্যাপিটাল, উইদাউট স্পেস, উইদাউট অফিস, খোলা আকাশের নিচে ব্যবসা, যখন যাকে যে অবস্থা দেবো প্ল্যানটা দেখিয়ে দেবো, ব্যাস এটাই আমার কাজ। ব্যাপারটা যতক্ষণ আপনি ফিল না করবেন ততক্ষণ আপনার মনে হবে জিনিসটা বুঝি বিরাট বড় রকেট সায়েন্স লাগে, কিচ্ছু লাগে। একটা সুপার স্মার্ট হওয়ার পর এত কিছু এখান থেকে পাওয়া যায়। এবং 72 জনের একটা টিম আমাকে তৈরি করতে হবে, করতেই হবে, বিকজ এই জিনিসগুলো আমার জীবনে লাগে। বিকজ এর আগে যতগুলো জায়গাতে আমি গেছি, আই ওয়াজ জাস্ট লাইক এ ভিউয়ার। আমি আঁকা শিখতে গেছি, ভিউয়ার। 10টা বাচ্চা এমন ভালো আঁকে, ওই বাচ্চাটা বসে বসে ভাবছি ওদের মতো আমি জীবন আঁকতে পারবো। আমি গান শিখতে গেছি, 5টা ছেলে মেয়ে এত ভালো গান গায়, আমার ইম্পর্টেন্স পেছন দিকে। আমি ক্রিকেট খেলতে গেছি, 2টো ছেলে এমন ভালো খেলে, আমাকে পাত্তাও দেয় না কোচ। আমি ফুটবল খেলতে গেছি, 2-3টে ছেলের এত ভালো কনসেপশন, এত কিছু, আমি পেছন দিকে পড়ে আছি। ফার্স্ট 11 হলে আমাকে রিজার্ভ বেঞ্চে রাখে না। জীবনের সব জায়গাতে ছিল আমি থার্ড গ্রেডেড, সব জায়গাতে আমি পেছন দিকে। আর আবার স্মার্ট ভ্যালুতে ভগবান আমাকে আবার একটা সুযোগ দিচ্ছে, আর বারবার রোজ রোজ প্রত্যেকটা সিনিয়র লিডার আমাকে বলে যাচ্ছে জীবনে কিছু করতে হবে। লাইফটা ভিউয়ার হওয়ার জন্য না, লাইফে এমন কিছু করি যাতে লোক আমার ট্রেনিং দেখে, যাতে লোক আমার সঙ্গে মিট করার জন্য পাগল হয়, যাতে লোক আমার কাছে ছুটে আসে, যাতে আমাকে একটা প্ল্যান শো করে দেওয়ার জন্য লোক পাগলের মতো আমার সঙ্গে টাইম অ্যাপয়েন্টমেন্ট করার চেষ্টা করে। এই থিঙ্কিং, এই মানসিকতা যখন তৈরি না হবে, আপনি পৃথিবীর সেরা জায়গায় সেরা মোটিভেশনকে দিয়ে, মোটিভেটরকে দিয়ে ট্রেনিং দিন, আপনি কিচ্ছু করতে পারবেন। ক্লিয়ার করতে পারলাম? আমাদের সুপার স্মার্ট হচ্ছে ফার্স্ট টার্গেট। দেন আমরা এখানে যেহেতু সব বিলো সুপার স্মার্ট, আমি সিলভারের ম্যাক্সিমাম আমি গোল্ড অব্দি যাবো, তারপর আর যাবো। এর পরের পিনটা কি আছে? সিলভার। দিস ইজ দ্য মোস্ট আইডেন্টিফাইড ফ্রেন্ড ফ্রম কোম্পানি সাইড, বিকজ এই পিনটা হওয়ার পরই ইউ আর গেটিং বোনাস। আপনি বোনাস পাচ্ছেন, আপনি পিআই পাচ্ছেন কি পাচ্ছেন? সিলভারের জন্য আপনাকে কি করতে হবে? 16টা স্টেপ যদি 9 দিয়ে গুণ করি, 100
544 জনের টিম বানাতে হয়, অর এলস 14,400 মাইলের ব্যবসা রাখতে হয় একটা ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে। গেটিং মাই পয়েন্ট? বোঝা যাচ্ছে? 14,400 মাইলের বিজনেস আমাকে রাখতে হবে সারা বছরে। যদি এটা আমি রাখতে পারি তাহলে আমাকে স্মার্ট ভ্যালু কি দেবে? স্মার্ট ভ্যালু পিআই। সবার আগে স্মার্ট ভ্যালু পিআই, সেটা হচ্ছে 25,000 টাকার বোনাস আমি পাবো। সবার আগে 16টা স্টেপের জন্য 25,000 টাকা যদি আমি ধরে নিই, 16টা স্টেপের জন্য প্রায় 1,500 টাকার কাছাকাছি এক একটা স্টেপের জন্য আমার এক্সট্রা ইনকাম, তাই তো? 16কে 1,500 দিয়ে গেলে 24,000 হয়, আমি 1,000 টাকা 1,500 টাকাই দিলাম। এবং তার সাথে সাথে আমি আর কি পাবো? নাম্বার ওয়ান আমি কি পাবো? সবার আগে যেটা পাবো, পিআই ফ্রম কোম্পানি। পিআই ফ্রম কোম্পানি, কোম্পানি থেকে পিআই পাবো। নাম্বার টু, মোটামুটি একটা রিজিওনাল আইডেন্টিফিকেশন তৈরি হবে। অল ইন্ডিয়া হয়তো হবে না, বাট রিজিওনাল আইডেন্টিটি তৈরি হবে। ওয়েস্ট বেঙ্গলে যদি আপনি কাজ করেন, আপনি আপনার এরিয়াতে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আপনার রিজিয়নে আপনার সিনিয়রের টিম, যদি এখানে মেজর সুশোভনের টিম থাকে তাহলে সুশোভনের টিমের মধ্যে আপনার একটা আইডেন্টিফিকেশন তৈরি হবে যে না, সুশোভনের টিমের অমুক ছেলেটা সিলভার আছে। ভালো লাগে কি লাগে না? মন থেকে বলুন তো, এই জিনিসটা আপনাকে তৃপ্তি দেয় না দেয় না? বলুন, আপনি ভেতর থেকে বলুন, আপনি আমার কথায় কনভিন্সড হবেন না। তৃপ্তি দেয় না দেয় না? মারাত্মক নিশ্চয়ই তৃপ্তি দেয়। জীবনে যদি ক্লাসে ফার্স্ট হয়নি, যখন কোনো স্কুলে ইন্সপেক্টর আসতো জিজ্ঞেস করতে ক্লাসের ফার্স্ট বয়কে, ছেলেটা যখন সদর্পে দাঁড়াতো গম্ভীর হয়ে যে আমি এই ক্লাসে প্রত্যেক ক্লাস 3 বছর ধরে ফার্স্ট হচ্ছি, ওই ফিলিংটা তখন বুঝতে পারতাম না। আজকে বুঝি যে ওর একটা স্টেডি আইডেন্টিফিকেশন, স্ট্যান্ডিং আইডেন্টিফিকেশন আছে। আমার কিছু নেই ক্লাসে, আমি যদি নাও আসি নোবডি ক্যান বদার। বাট ক্লাসের ফার্স্ট বয় 2 দিন না আসলে টিচার জিজ্ঞেস করে না, ক্লাস টিচার কি হলো রে, ওর বাড়ির পাশে কে থাকি, খবর নিস তো, শরীরটা খারাপ নেই, ছেলেটা আসছে না। বাট আমি আপনি কোনদিন স্কুলে না গেলেন, নোবডি বদার্স অ্যাকচুয়ালি। কেউ বদারও করেনি, কেউ খুঁজেও দেখেনি। তাহলে একটা রিজিওনাল আইডেন্টিফিকেশন আপনি পাবেন, হয়তো সারা ভারতবর্ষে সম্ভব নয়, একটা রিজিওনাল আইডেন্টিফিকেশন আপনি পেয়ে যাবেন। এরা সুশোভন রায় টিম থেকে ওই ছিল অমুক ছেলেটি বা অমুক মেয়েটি এবছর সিলভার আছে, যে 25,000 টাকা বোনাস পাবে। নাম্বার 3, কোম্পানি ওয়েবসাইটে আপনার নাম ডিসপ্লে হবে, ওয়েবসাইটে নাম ডিসপ্লে হবে। নাম্বার 4, সিলভার মিটে ইউ ক্যান পার্টিসিপেট। কোম্পানি সামনের বছর থেকে সিলভার মিট ডেডিকেটেড, মানে সিস্টেমেটিক্যালি চালু করে দেবে সিলভার মিট। সেটা হয়তো রিজিওনাল হবে, বিকজ সিলভারদের পক্ষে, সবার পক্ষে দিল্লি গিয়ে বা গোয়ায় গিয়ে পয়সা খরচা করা, হয়তো কলকাতায় হবে পুরো ইস্টার্ন পার্টের যত সিলভার আছে তাদের কিনে, ওয়েস্টার্ন পার্টের টোটাল সিলভারদের নিয়ে হয়তো মুম্বাইতে হবে, নর্থ ইস্টের টোটাল সিলভারদের নিয়ে হয়তো গুয়াহাটি হবে, রেস্ট অফ দ্য ইন্ডিয়া নিয়ে হয়তো নাগপুর হবে, বিকজ ওটা সেন্ট্রাল লোকেশন অফ ইন্ডিয়া। এরকম ভাবে আমরা কোম্পানিকে বলেছি যে সিলভার মিট অবশ্যই হওয়া দরকার, বিকজ আমাদের বিজনেসটা ব্যাটেন চেঞ্জ হওয়ার বিজনেস। রিলে রেস দেখেছেন? রিলে রেসে একটা জায়গা থেকে 4x400 মিটার একটা থেকে একটা ব্যাটেন চেঞ্জ হয়। আর ব্যাটেনটা যখন চেঞ্জ হয় তখন ব্যাটেনটা যখন ভীষণ সাইন্টিফিক, যদি খুব ভালো করে দেখেন, ব্যাটেনটা যখন একজনের হাত থেকে আরেকজনের হাত থেকে যায়, কেউ কিন্তু দাঁড়িয়ে নেয় না। ও যখন ল্যাপটা শেষ করছে না তার আগে থেকে ওর রানটা শুরু হয়, বিকজ ওই মোমেন্টামটাকে ধরে রাখার জন্য। গেটিং মাই পয়েন্ট? আজকে ব্যাটেন দেওয়ার জন্য সিনিয়র লিডাররা আছে, বাট কোথাও না কোথাও তলার লেভেলে সেই মোমেন্টামে নেওয়া, বিকজ দে আর স্ট্যান্ডিং অ্যান্ড ওয়েটিং ফর দেয়ার ব্যাটেন। স্ট্যান্ডিং না, কিন্তু দেখছি সে যখন ল্যাপ শেষ করছে তার আগে আমার দৌড় স্টার্ট, বিকজ ওর মোমেন্টামটাকে নিয়ে আমি আবার নেক্সট লাস্ট ল্যাপটা শেষ করে আমাকে দেশের হয়ে গোলটা নিয়ে আসতে হবে। ওই আমি ভিক্টরি ল্যাপে দাঁড়াবো, আমার দেশের ন্যাশনাল অ্যান্থেম বাজবে, আর ওই 10টা মিনিট বুকে হাত দিয়ে গাইবো, সারা পৃথিবীর সবচেয়ে সাকসেসফুল, সবচেয়ে স্যাটিসফাইড মানুষ আমি। এইটুকু এনজয় করার জন্য একটা লোক 4 বছর কুত্তার মতো খাটে, কুত্তার থেকে বত্তার হয়ে যায়। 4টে বছর পর আবার একটা অলিম্পিক আসবে, আবার আই উইল গেট এ চান্স, আবার ভিক্টরি ল্যাপে দাঁড়াবো, আমার দেশের ন্যাশনাল অ্যান্থেম বাজবে, আর ওইখানে আমার মুখের উপরে ফোকাস করা হবে, সারা দেশ দেখবে আর আমার জন্য গর্বিত হবে। এই লোকগুলো কি অন্য গ্রহের নাকি? এই লোকগুলো কি অন্য গ্রহে? পৃথিবীরই তো লোক, ভারতবর্ষেরই তো লোক। তারা করতে পারছে, তাদের তো বিরাট ডেডিকেশন দেখাতে। আমার স্মার্ট ভ্যালু তো এত কিছু লাগে না, প্রবলেম হলে দাদা এইটা সিনিয়র সাথে সাথে ইজিলি আসে, কোম্পানির সাথে সাথে আপনার জন্য আসে, সমস্ত দিক থেকে সাপোর্ট করা। এখানে কেউ বলতে পারবেন যে কোন জিনিসটা সাপোর্ট আপনি চেয়েছেন আপনি পান? কেউ দাঁড়িয়ে বলুন আমি এমন একটা সাপোর্ট চেয়েছি আমি পাই, ইন রেসপেক্ট অফ এভরিথিং। যা কিছু লড়াই, যা কিছু হার্ডেল, যা কিছু প্রবলেম, সেগুলো আমরা আমাদের গায়ে নিয়ে নিই, বাট কখনো আমার টিমকে তার মধ্যে ঢুকতে দিতে চাই না, বা যতটা সম্ভব তাকে গাইড করে রাখি। ইয়েস অর নো? এই সিলভার, তার জন্য সিলভার মিট হবে, আপনি সেখানে পৌঁছতে পারবেন।
একটা ডিফারেন্ট ওয়ার্ল্ড আপনার জন্য খুলে যাবে। একবার চোখ বন্ধ করে ভাবুন, একটা ডিফারেন্ট ওয়ার্ল্ড। সিলভার হওয়া মানে আপনি একটা নতুন জীবনের একটা নতুন এরা আপনার জন্য শুরু হয়ে গেল। এবং এই ঘরে রিয়েলি যারা এই বিজনেসটা সাকসেসফুলি করতে চাই, যারা রিয়েলি এই বিজনেসটাকে এবছর ঘুরিয়ে দিতে, কারণ আর কোনো করোনা ফরোনা নেই, যা হয়ে গেছে লাস্ট 2 বছরের গল্প হয়ে গেছে, আর কিচ্ছু আসবে না। তাহলে এবার মার্কেটে আমাদেরকে মাথা তুলে দাঁড়াতে হবে, লোককে অ্যাডিশনাল প্রফেশনের কথা বলতে হবে। বিকজ গ্যাসের দাম হয়ে গেছে 1000 টাকা, 1 লিটার পেট্রোলের দাম হয়ে গেছে 120 টাকা, মূল্য বৃদ্ধি লাস্ট 2 মাসে যা হয়েছে ভারতবর্ষের ইতিহাসে বিরল। আমি জানি না এই ব্যাপারগুলো আপনারা রিয়েলি ফিল করতে পারেন না, একদম প্রত্যন্ত গ্রামের লোক অনেক সময় ফিল করতে পারে না। বিকজ তাদের কি হয়, গোলা ভরা ধান থাকে, পুকুর ভরা মাছ থাকে, তোলে আর খায়। বাট এটা কিন্তু আজকের দিনের জন্য, এটা কিন্তু ডে আফটার ডে চলতে পারে না। প্রত্যেকটা জিনিসের, যে কোনো জিনিস, নিত্য প্রয়োজনীয় থেকে ফ্যাশনেবল গুডস থেকে যে কোনো জিনিসের দাম আজকের দিনে 50%-এর বেশি হয়ে গেছে। ইয়েস অর নো? রান্না করবেন, তেল লাগবে, তো তেল হয়ে গেছে 220 টাকা। কোথায় বাঁচবেন? যে লোকটা রোজগার করছে তাকে বলুন, আপনি যদি অ্যাডিশনাল একটা স্টেপনি নিয়ে না দৌড়ান, ওপরওয়ালা যেদিন থাপ্পড়টা মারবে রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। আর ওই দিন নেই কিছু না কিছু নিয়ে বেরিয়ে গেলাম, পার ডে 500 টাকা রোজগার করলাম, ফ্যামিলিটা চলে যাবে। যাবে না, চলবে না, চলবে না, এটা সম্ভব না। মূল্য বৃদ্ধি এই জায়গাতে চলে গেছে, চাকরি বাকরি স্কুইজ হচ্ছে মার্কেট। ব্যবসা করতে যাবে, আগে যে পাড়াতে যত লোক ছিল তার রেসপেক্টে যত কটা দোকান ছিল, লোক বাড়িনি, দোকান বেড়ে গেছে। ইয়েস অর নো? মধ্যবিত্ত বাঙালি আগে মোটামুটি একটা বাড়ি বানিয়ে নিচে একটা গ্যারেজ রাখতো, ছেলে যদি একটা গাড়ি কেনে, এখন আর গাড়ি কেনার জন্য গ্যারেজটা রাখে না, বলছে গ্যারেজ হোক যাই হোক একটা করে রাখি, কিছু না হলে ছেলে একটা দোকান খুলে বসবে। ক্লিয়ার কি ক্লিয়ার না? এই জায়গাটা আপনাকে বুঝতে হবে। তার মানে প্রত্যেকে আজকের দিনে স্কেয়ার্ড, ভীত, সন্ত্রস্ত। কিভাবে আমি আমার লাইফটাকে আগে বাড়াবো, কিভাবে আমি আমার লাইফস্টাইলটাকে বেটার রাখবো, কিভাবে আমি আমার লাইফস্টাইলের একদম বেসিক জিনিসটাকে এনশিওর করতে পারবো। নেই, খরচা কমিয়ে আপনি জীবনকে আগাতে পারবেন না। আপনাকে যদি জীবনটাকে আগাতে হয়, আপনাকে রোজগার বাড়িয়ে এগোতে হবে। সমস্যা একটা জিনিস হচ্ছে না, কোথাও না কোথাও ড্রিম, কোথাও না কোথাও এক্সট্রা রোজগারের যে নিডটা, যে ক্রাইটা, যে অ্যাপেটাইটটা, যে খিদেটা, কোথাও না কোথাও আমাদের আটকে দিচ্ছে। একটা ছেলে যদি 5,000 টাকা রোজগার করে যায়, 3 মাস ঘরে শুয়ে থাকে। 3টে মাসে জানে না স্মার্ট ভ্যালু ইজ আ ওশান লাইক সাবজেক্ট। এখান থেকে রোজগার কি লেভেলে, কি ভলিউমে হতে পারে। সেদিন কোম্পানির মিটিংয়ে আমরা 10-11 জন ছিলাম, প্রত্যেকের রোজগার অ্যাড করে দেখা যাচ্ছে, প্রত্যেকের একটা সপ্তাহের কমিশন ডিসপ্লে হচ্ছে, তাতে প্রত্যেকের ওয়েবসাইট স্মার্ট অফিস খুলেছে, তাতে করে যে সিনিয়র লিডার আছে তাদের টোটাল রোজগার অ্যাড করে দেখা যাচ্ছে। খুব খারাপ করে হলো একটা সপ্তাহের রোজগার 50 লাখ টাকার বেশি আছে ওই 10টা লোকের মধ্যে। যদি বিআই ক্যালকুলেট করি, হায়ার দ্যান দ্যাট, ওর চেয়েও বেশি। তাহলে সিস্টেমটার পোটেনশিয়ালিটিটা বোঝা গেল, সিস্টেমটার পোটেনশিয়ালিটিটা বোঝা গেল। আর নেটওয়ার্ক মার্কেটিংয়ের প্রাসঙ্গিকতা আজকে আর নতুন করে বোঝার কিছু, আজ আর নতুন করে বোঝাবার কিছু। আপনি যদি সেটা নিজে ফিল না করেন, আপনি আরেকজনের সামনে গিয়ে এক্সপ্রেশনটা দিতে পারবেন না। আপনাকে তখন কি করতে হবে? সিলেকশন, ভুল ভাল, ঢপের কথা, এসব ঢপবাজি করে বার করতে হবে। আপনি প্রাসঙ্গিক সিস্টেমটাকে এস্টাবলিশ করে আসুন। স্টুডেন্ট থাকলে, পঙ্কজ বলছিল, এডুকেশন দেখাবেন। যদি স্টুডেন্ট নয় এসে, তাহলে আমরা তাকে প্রোডাক্ট দেখাবো। প্রত্যন্ত গ্রামের লোক, চাষবাসের সঙ্গে তার কানেকশন আছে, অ্যাগ্রো নিয়ে কাজ করবো। হেলথের ইস্যুস আছে, হেলথ নিয়ে কাজ করবো। পিওরলি স্টুডেন্ট, এডুকেশন নিয়ে কাজ করবো, দ্যাটস ইট। 100 মাইল এফোর্ড করতে পারছে না, 50 মাইল দেবে। 50 মাইল দেওয়ার পর তারও কায়দা আছে, তারও পদ্ধতি আছে, তাকে পাম্প করতে হবে। পৃথিবীতে যে কোনো লোককে 50 থেকে 50 নিতে গেলে, আপনি যখন একটা লোককে ফ্রেশ কাস্টমার বানাচ্ছেন, যখন আপনি ইউ আর গোয়িং ফর এ ফ্রেশ সেল, তখন আপনি কি করছেন? বলছে দাদা 100 দিতে পারছেন না, আমি ডিজিটাইজ দিলাম 50 মাইলের, ঝামেলা নেই, অনলাইন প্রোগ্রাম, ঝামেলা শেষ। সেন্টার কোথায় দেবো, কি দেবো, সেন্টারের ফ্যাকাল্টি আপ টু দ্য মার্ক কিনা, আমার ঝামেলা নেই। তাহলে 50 মাইলটা যখন তাকে দিলাম, কি করলাম? তাকে কনভিন্স করতে হলো তো, ইয়েস অর নো? এম্পাওয়ার করতে হলো, তবেই তো 50 মাইলের টাকাটা বেরোচ্ছে। তাহলে এই প্রসেসটাই আমি আবার কন্টিনিউ করবো। এই 50 মাইল সে যদি ফার্স্ট পারচেস করে রাখে, এবার মাল্টিপল পারচেস থেকে সে রেস্ট অফ দ্য 50 মাইলটা কিনবে।
এবং এটা না অনেক বেশি নেটওয়ার্ক মার্কেটিং এর আইডিওলজিক্যালি যদি আপনি চিন্তা করেন, এটা অনেক বেটার ফরম্যাট রাদার সিঙ্গেল শটে ম্যাক্সিমাম লোককে নিয়ে আসা। এটা আমার ইন্ডিভিজুয়াল। এবার যেহেতু আমাদের প্ল্যানের মোতাবিক আমাদের চলতে হয়, ডেফিনেটলি 100 মাইল আমার টার্গেটে থাকবে, অ্যাট এনি কস্ট আমাকে 100 মাইল তুলতে হবে। বাট যখনই সে কোনো জায়গাতে সেখানে ফিনান্সিয়াল ক্রাঞ্চে আসছে, ফিনান্সিয়াল ক্রাইসিসে আসছে, আমি 50 মাইল তাকে নামাই এবং তার সঙ্গে একটা পজিটিভ বাতাবরণ তৈরি করে রাখি এবং তারপরে তাকে কন্টিনিউয়াস ট্রেনিং করিয়ে প্রয়োজনে অফার দিয়ে ফার্স্ট পারচেস, সেকেন্ড পারচেস, থার্ড পারচেস অফার দিয়ে তাকে রেস্ট 50 মাইল তৈরি করে। এতে করে তার মধ্যে কি হবে, একটা রেগুলার প্রোডাক্ট পারচেজিং এর একটা কালচার তৈরি হয়ে যাবে, যেটা নেটওয়ার্ক মার্কেটিং এর স্ট্রাকচারকে অনেক বেশি স্টেবল করে। আমাদের এই সিস্টেমে যেমন ধরুন ভাই, তোমার কবে অ্যাডমিশন আছে? 2018, মানে অলমোস্ট 4 ইয়ার্স গো। তুমি কি নিয়ে অ্যাডমিশন নিয়েছিলে? স্মার্ট কমার্স। তার মানে তুমি প্রথমবার তোমার ফার্স্ট পারচেজে 17,499 টাকা দিয়েছো, রাইট? ইয়েস। আর তারপরে এই লাস্ট 4 বছরে তোমার আইডি থেকে তুমি কত মাইলসের প্রোডাক্ট কিনেছো? 300 মাইলস। ব্যাপারটা বোঝা গেল? 4 বছরে একটা ছেলে 300 মাইল, সেটাও হ্যাপাজার্টলি বললো, হয়তো ইনভেস্টিগেশনে করতে গেলে হচ্ছে কমই হবে, তর্কের খাতিরে আমি ধরে নিলাম 300। মানে একটা ছেলে ফার্স্ট পারচেজ 17,500 দিল, তারপরে 4 বছর ধরে তার পার্টিকুলার সেই আইডিতে সে কিনেছে কত প্রোডাক্ট? সে বলছে 300 মাইল। মানে বছরে কত হয়? কোথায় 4 বছরে 300 মাইল মানে বছরে 75 মাইল। বছরে যদি 75 মাইল হয় মানে মাসে কত মাইল? 6 মাইল। সপ্তাহে কমাই, আমার তো সপ্তাহে হিসেব করতে হবে, মাইলটা তো সপ্তাহে নেই, সপ্তাহে কমাইল 1 মাইল। দিস ইজ দ্য রিপারচেজ কালচার। আমি অনেক কথা বলতে পারি, প্রোডাক্ট অ্যাভেলেবেল ছিল না, প্রোডাক্ট, এখন তো আর ওই কথা বলা যাবে না যে আমার এখানে প্রোডাক্ট স্টার্টই 1000 টাকা থেকে। আজকের দিনে আমাদের 150 থেকে শুরু করে 500 এই রেঞ্জের মধ্যে 4-5-6টা প্রোডাক্ট আছে, তো আগামী দিনে সেটা আরো বাড়বে। এটা শুধু ওর ক্ষেত্রে, অতটাও 300 মাইল, আরো কিছু কিছু লোককে যদি ধরি ভয়ঙ্কর। কোন আল্লাহর নামে একবার 100 মাইল কিনে নিয়েছে, তারপরে জীবনে কেন, যদি ভাউচার আসে তবেই গিয়ে তোলে, নাহলে তোলে না। ভাউচারটা তো রিটেল অন কম্পালশন, মজবুরিতে রিটেল করা, নাহলে পয়সাটা মরে যাবে আমার। এবার এর মধ্যে ওকে জিজ্ঞেস করা হোক কতটা ক্যাশ রিটেল আর কতটা ভাউচার রিটেল। চেক পেয়েছো তুমি? নিশ্চয়ই পেয়েছো। তারপরে তোমার ভাউচার ডেভেলপ করেছে, সেই ভাউচার থেকে হয়তো দেখা যাবে ওই 300 মাইলের মধ্যে 100 মাইল তুমি ভাউচার থেকে ডেভেলপ করে নিচ্ছ, কথার কথা, বা একটু কমই হতে পারে 50 মাইল, বাকি 250 মাইল। তো এই যে কথাটা আমরা বলছি না, যে ফার্স্ট পারচেসটা যখনই আমাকে কোনো রকম ডিস্টারবেন্স দিচ্ছে, আমি স্ট্রেট হয়ে যায় 50 মাইলস এবং চেষ্টা করব ফ্রম দ্য ডেট অফ দ্যাট ইনভয়েস রেস্ট 4 সপ্তাহের মধ্যে তার রেস্ট 50 মাইল করে নিতে। যে করতে পারলাম? ইজ ইট ক্লিয়ার? তাহলে কি হবে, প্রথম থেকে একটা রিপারচেস হ্যাবিটও তৈরি হবে। আর আজকের দিনে তো শুধু প্রোডাক্ট নয়, এডুকেশনও তো আমার কাছে ছোট ছোট প্রোডাক্ট আছে, রাইট? দুটো আমার 10-10 মাইলের অনলাইন প্রোগ্রাম আছে, সে যে এডুকেশন হয় সে কিনতে পারে। বাকি আমার কাছে প্রোডাক্ট আছে, ছোট ছোট প্রোডাক্ট, সেগুলো দিয়েও একটু 40% পাস আপের প্রচুর প্রোডাক্ট আজকের দিনে আমার কাছে আছে। গিলয় আছে, তুলসী আছে, নিম আছে। এই যে প্রোডাক্টগুলো, এই প্রোডাক্টগুলো যেগুলো একটা মানুষ ইজিলি অ্যাফোর্ডেবল, সেই প্রোডাক্টগুলো নিয়ে তার জেনারেট করে তাকে 100 মাইলটা দিয়ে। তো এই কাজটা আমাকে করতে হবে এবং 144 জনের টিম 1 বছরের মধ্যে আমাকে তৈরি করতে হবে। তাহলে আমার জীবনের একটা নতুন আঙ্গিক, নতুন দরজা, নতুন এরা আমার স্টার্ট হয়ে যাবে, যেখান থেকে দাঁড়িয়ে আমি একটা সিলভার হওয়া মানে সে অ্যাটলিস্ট রুবি অব্দি দেখতে পায়। বিয়ে করতে পারলাম? আপনি ব্যারাকপুর থেকে স্টার্ট দিয়েছেন, আপনার যদি শিয়ালদা দেখতে হয় অ্যাটলিস্ট ইউ হ্যাভ টু রিচ দমদম ফার্স্ট, তারপরে আপনি ভাববেন এবার শিয়ালদা আসছে। ব্যারাকপুর থেকে তো শিয়ালদার প্ল্যান করবেন না, তাহলে আপনাকে এই কাজটা করতে হবে এবং সিলভার মিটের জন্য আপনার দরজা খুলে দেবে। লট অফ অ্যাক্টিভিটি যেখান থেকে স্টার্ট হয়ে যাবে। তাহলে কি আমরা সিলভার হওয়ার জন্য কাজ করবো না? ইয়েস অর নো? বিরাট কোনো কঠিন কাজ আছে এখানে? আওয়াজ পাচ্ছি না। বিরাট কোনো কঠিন কাজ আছে? সারা বছরে যদি 52টা সপ্তাহ ধরি, 144কে যদি 52 উইক দিয়ে আমি ভাগ করি, লেস দ্যান 3টে ড্রাফট পার উইক, এটা আমার রিকোয়ারমেন্ট। সত্যি লজ্জা আসছে নিজের এক্সিস্টেন্সের উপরে, নিজের সত্যি এক্সিস্টেন্স আছে। সপ্তাহে 3টে সেল আমরা ডেভেলপ করতে পারি না ফুল টাইম স্মার্ট ভ্যালু করার পর। অ্যাকচুয়ালি আমরা ফুল টাইম কি করি? পুরো ঢপবাজির উপরে চলছে জীবন, পুরো ঢপবাজির উপরে সব জীবন চলছে। ক্লিয়ার করতে পারলাম? তাহলে সপ্তাহে 3টে ড্রাফট যদি আমি আমার টিম থেকে কনফার্ম করতে পারি, তাহলেও 52 উইকে আই ক্যান বি এ সিলভার অ্যাচিভার। যেখানে আমার 16টা স্টেপের জন্য রোজগার কম বেশি করে, এখন যা স্টেপ রেট যথেষ্ট ভালো হয়েছে,
কম বেশি করে আমার প্রায় 50,000 টাকার কাছাকাছি এসে যাবে, 25,000 টাকা পিআই এসে যাবে, 75,000 টাকা, এবং দেখা যাবে 1 বছরের জিরো থেকে যদি আমি সিলভার হই, আমি খুব খারাপ করে হলো কোম্পানির অফার অথবা সাপোর্ট টিমের অফার মিলিয়ে একটা না একটা অফার অ্যাডিশনাল 30 থেকে 40,000 আমার রোজগার আছে। মানে প্রথম বছরের রোজগারটা আমার কিন্তু 1 লাখ টাকা ছাড়িয়ে গেল। এই প্যাশনটা নিয়ে আমাকে তো কাজ করতে হবে, এবং যখন এটা আমি দেখবো তখন যে নেক্সট প্রিন্টটা নিয়ে আমি প্ল্যান করতে পারি, সেই প্রিন্টটার নাম হচ্ছে গোল্ড। গোল্ড হচ্ছে দিস ইজ দ্য মোস্ট আইডেন্টিফাইড পিন ইন দ্য আই অফ কোম্পানি। কোম্পানির যে কোনো কর্মকাণ্ড, কোম্পানির যে কোনো জিনিস গোল্ড থেকে স্টার্ট হয়। এবং আজকের দিনে একটা গোল্ড মানে 32টা স্টেপ, 32x9, কম বেশি 288 জনের টিম তৈরি করতে পারলে আই ক্যান বি গোল্ড। 52টা উইকে 288 জন যদি ভাগ করি, দেখা যায় লেস দ্যান 6। 6টা করে ড্রাফট যদি আমার সপ্তাহে ওঠে, তাহলে আই ক্যান বি গোল্ড। ইয়েস অর নো? আমি একা তুলবো? ইয়েস অর নো? আমার সঙ্গে আমার টিম, আমার সঙ্গে আমার গ্রুপ, সবাই মিলে একটা কিউমুলেটিভ এফোর্টে যদি উইকলি 6টা ডিডি আমি দিই, 6টাও লাগে না তাও আমি দিচ্ছি, উইকলি 6 ড্রাফট আমি যদি কনফার্ম করি, দেন আই ক্যান বি এ গোল্ড। একটা গোল্ড মানে সে কি পাচ্ছে? সবার আগে সে পাচ্ছে 80,000 টাকার বোনাস, 80K পিআই। নাম্বার 2 পাচ্ছে সে যে 32টা স্টেপে কাট টু কাট গোল্ড হয়, অ্যাডিশনাল 1 লাখ টাকা তার কমিশন ইনকাম। 1 বছর সে যে গোল্ড হয়, মিনিমাম অফার এন্ড সামথিং সাপোর্টিং অফার, কোম্পানি অফার নিয়ে অ্যাডিশনাল তার 50,000 রোজগার। নাম্বার 4 সেখান থেকে ওয়েবসাইটে তার নাম ডিসপ্লে হবে। এন্ড নাম্বার 5 সে এখান থেকে গোল্ড মিটে যেতে পারবে, এবং কোম্পানির কাস্টমার কেয়ার বা কোম্পানির যে কোনো জায়গাতে, সেটা লোকাল ব্রাঞ্চ থেকে হেড অফিস পর্যন্ত, তার একটা আলাদাই পেহচান তৈরি হবে। এই জিনিসগুলো লাগে তোমাদের লাইফে, এইভাবেই ফ্ল্যাট জীবনটা তৈরি হয়ে যাবে। সারাদিন ফেসবুক করে, 4টি ছবি আপলোড করে, হ্যাঁ, জীবনের ইমোশনটাকে অন্য কোথাও পুট করিয়ে, এইভাবেই লাইফটা শেষ হবে। এইভাবে তো জীবন চলতে পারে না, এইভাবে লাইফ এগোতে পারেন। দিস ইজ দ্য টাইম, দিস ইজ দ্য এজ। স্মার্ট ভ্যালুতে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, পারহ্যাপস উই আর দ্য অনলি নেটওয়ার্কিং কোম্পানি এন্ড অ্যাক্রস দ্য গ্লোব যেখানে এত ইয়াং জেনারেশন একসাথে আছি। এবং ইয়ং জেনারেশন একসাথে থাকার সবচেয়ে বড় যেটা অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে আমাদের পিছুটার নেই। আমরা অনেক বেশি, মানে যাকে বলে ফিয়ারলেস হই। ইয়ং জেনারেশন মানে অনেক বেশি ফিয়ারলেস। হারাবার কিছু ভয় নেই। কিছু হারাবার ভয় আছে বলুন তো জীবনে? কি হারাবার ভয় আছে লাইফে? কোনো কিছু হারাবার ভয় নেই। আপনি ভয় খাচ্ছেন তাই আসছেন। আপনি ভাবছেন দাদা আমার ঠাকুমা চলে গেলে, আরে ঠাকুমা এসছে যাওয়ার জন্য। ঠাকুমা নামটার মধ্যে একটা এক্সপায়ারি ডেট লেগে গেছে। ঠাকুমা চলে গেছে, আপনি এই নিয়ে এখন কাতর হয়ে বসে আছেন। আপনার গার্লফ্রেন্ড আপনাকে ডিচ করেছে, আপনি তাই নিয়ে দেবদাসের মতো এক গালা দাঁড়িয়ে রেখে ঘুরে বেড়াচ্ছেন। ছাড়বেই, আপনি জীবনে কোনো ভরসা দিতে পারেন না, আপনি জীবনে রোজগারের রাস্তা দেখাতে পারেন না, আপনি 2 লাখ টাকার বাইকে ঘোরাতে পারেন না, আপনি গরমের মধ্যে এসি গাড়িতে চড়াতে পারেন না, ভালো রেস্টুরেন্টে খাওয়াতে পারেন না, লাইফ দেখাতে পারেন না। সে থরি আপনার কাছে থাকবে? কেন থাকবে সে? বাট এত বড় একটা জায়গা পাওয়ার পর আপনি এই কাজটা করে দিতে পারেন। ডে আফটার ডে, গোল্ড আপনাকে হতে হবে 32x9 288 ড্রাফট, উইকলি 6টা করে ড্রাফটের টার্গেট দেবো, 80,000 টাকা বোনাস এবং এতগুলো এক্সট্রা অ্যাডেড অ্যাডভান্টেজ আমি এখান থেকে পাবো। লাগবে তো গোল্ডের জন্য প্যাশনেট হবো তো আমরা? হবো কি হবো না? ইয়েস অর নো? আপনি একটা দেখবেন, সেদিন আমি একটা ট্রেনিং এ দেখছিলাম যে প্রথম ওয়ানডে ক্রিকেটে প্রথম সেঞ্চুরি মারে তেন্ডুলকার। এটা প্রায় 3,500 ম্যাচ হয়ে গেছে ততক্ষণে। ওয়ানডে 3,500 ম্যাচ হয়ে যাওয়ার পর তেন্ডুলকার প্রথম সেঞ্চুরি মারে। যখন তেন্ডুলকার প্রথম সেঞ্চুরি মারে, নন স্ট্রাইকিং এন্ডে সেটা দেখে সেওয়াগ, পুরো বিলিফ সিস্টেমটা চেঞ্জ হয়ে যায়। দেখা যায় তার 1.5 মাসের মধ্যে সেওয়াগ ডাবল সেঞ্চুরি মারে। সেওয়াগ তেন্ডুলকার যখন ডাবল সেঞ্চুরি মানে ব্যালকনিতে বসে রোহিত শর্মাটাকে দেখে। আজকের দিনে প্রত্যেক 6 মাসে রোহিত শর্মার একটা ডাবল সেঞ্চুরি থাকে। মানে জীবনের যে কোনো রেকর্ড যখন প্রথম তৈরি হয় না, বিলিফ সিস্টেম কাজ করে, তো সেখানে একটু টাইম টেকিং হয়। বাট ব্যাপারটা একবার হয়ে গেলে সেটা রেগুলার ইন্টারভেলস হবে। এবার আপনি যখন এই কাজটা একবার করে ফেলবেন না,
তখন দেখবেন এই কাজগুলো ইট উইল রান অটোমেটিক্যালি, এটাগুলো আপনার জীবনে অটোমেটিক সার্কেলে চলে আসতে থাকবে। বিকজ আপনার বিলিভ সিস্টেমটা চেঞ্জ হয়ে যাবে। আপনি 6 মাসের মধ্যে সুপার স্মার্ট মেরে দিয়েছেন। অমরনাথ একটা ট্রেনিং এ বলেছিল 6 মাসের মধ্যে সুপার স্মার্টটা মেরে দিতে পারলে আমার বিজনেসের ডায়নামিজম চেঞ্জ হয়ে যাবে। তখন এই বিলিভ সিস্টেম কাজ করে অটোমেটিক্যালি ইউ উইল বি সিলভার, ইউ উইল বি গোল্ড উইদিন এ ইয়ার। আপনার অটোমেটিক্যালি এই জিনিসগুলো হবে। একটু বিলিভ সিস্টেমটাকে ঠিক করুন। এই মাথার এই জায়গাটা খোপরি যদি ঠিক না হয় তাহলেই সমস্যা। হ্যালো, আমি কি বোঝাতে পারছি? Yes. এই জায়গাটা আপনাকে করতে হবে, এবং করতে গেলে এই জায়গাগুলো অ্যাচিভ করতে গেলে আপনাকে কিছু ডেফিনেটলি কিছু অ্যাক্টিভিটি তো করতে হবে। অলরেডি পঙ্কজ হয়তো খানিকটা ডিসকাশন করেছে, তারপরেও আমি ওভারঅল বলে দিচ্ছি যে আপনাকেও কিছু অ্যাক্টিভিটি করতে হবে, যে অ্যাক্টিভিটিগুলো ভীষণভাবে দরকার আপনার এই জায়গাতে পৌঁছানোর জন্য। এই অ্যাক্টিভিটিগুলো কি কি অ্যাক্টিভিটি আপনাকে করতে হবে? সবার আগে গুড বয় গুড গার্ল হওয়া ছাড়তে হবে। গুড বয় গুড গার্ল, পৃথিবীতে কোনো গুড বয় গুড গার্ল কোনো জায়গায় যায়নি। মানে আমি কি ব্যাপারে বলে আপনি তো আমরা বলছেন আমরা খারাপ হয়ে যাই, কিরকম ট্রেনিং সিস্টেম? না আমি সেটা বলছি। তার মানে কি আপনি বড়দের সম্মান করবেন না, পড়াশোনা করবেন না, রাস্তায় বেরেল্লাপানা করে বেড়াবেন, যা তা করে বেড়াবেন? নট দ্যাট। মানে কিরকম মানে আছে না অ্যাসোসিয়েটের মধ্যে যেরকম বসে আছে এটা গুড বয়। গুড বয়টা যখনই আপনি হতে যাবেন তখনই আপনাকে অনেক কিছু আটকে দেবে। আমরা একটু ব্যাড বয় ব্যাড গার্ল হতে পারি, অনেক হচ্ছে। মানে আমাদের অ্যাগ্রেশনটাকে আরো বাড়িয়ে দেওয়ার কথা হচ্ছে। আই এম নট টকিং অ্যাবাউট এনি রং সেন্স, আই এম টকিং অ্যাবাউট ইয়োর অ্যাগ্রেশন শুড বি হাই। ইয়োর অ্যাগ্রেশন শুড বি হাই। আজকে 4 মাসের লকডাউন বলছেন আপনি, এবছর কোম্পানির পিনে 4টে নতুন ক্রাউন এসছে যারা জিন্দগিতে আগে কখনো ক্রাউন নেই। একটা ইম্পেরিয়াল এসছে যে জিন্দগিতে কখনো নতুন ফেস ইম্পেরিয়াল। 6খানা ডায়মন্ড এসছে যারা নতুন জীবনে কোনোদিন ডায়মন্ড হয়নি, এবছর প্রথম ডায়মন্ড। 10টা এমারেল্ড এসছে তারা কোনোদিন এমারেল্ড হয়নি, দিস ইজ দ্য ফার্স্ট ইয়ার দে হ্যাভ রিচড এমারেল্ড। কিছু আর আপনি ঢপবাজির কথা বলছেন, সব লকডাউন ফালতু কথা। নিজেদের স্কিল, নিজেদের প্যাশন, নিজেদের আরামের জীবন থেকে বাঁচার জন্য এগুলো সমস্ত একটা অজুহাত, আর কিচ্ছু না, আর কিচ্ছু নয়। একটা ইম্পেরিয়াল মানে 2300 স্টেপ, যদি 1 লেগ গেমও হয় 7000 ড্রাফট, 52টা উইকে 7000 ড্রাফট ভাগ করুন, 150টা করে ডিডি সপ্তাহে, 52 উইক থরি পাওয়া যায়। 4 মাস তো এমনি লকডাউন খেয়ে নিয়েছে। ইয়েস অর নো? তারপরে পুজো গেছে, আপনি এক্সাইটেড পুজোতে প্ল্যান দেখাবেন, যে লোকটা প্ল্যান দেখাবেন তারও তো স্টেট অফ মাইন্ড সেই জায়গায় থাকতে হবে, তবে তো সে প্ল্যানটা দেখবে। তাহলে হাজারো রকমের প্রবলেম গেছে। তারপরেও নতুন ইম্পেরিয়াল বেরোচ্ছে, নতুন ক্রাউন বেরোচ্ছে, আর আপনি চিন্তা করে যাচ্ছেন এই বিজনেসটা অনেক কঠিন, আমার দ্বারা হচ্ছে না। বিকজ বিলিফ সিস্টেমটা গন্ডগোল আছে, সেজন্য আপনি রিচ করতে পারছেন না। একটা ইম্পেরিয়াল মানে কত টাকা রোজগার বলে দিই? ইম্পেরিয়াল মানে কত টাকা রোজগার? প্রায় 80 লাখ টাকা শুধু কমিশন ইনকাম, এখন আরো বেশি। মাল্টিপল স্টেপ রেট প্রচুর বেড়ে গেছে। 29টা স্টেপে আজকের দিনে নেট পেমেন্ট পাওয়া যাচ্ছে 80,000 টাকা। সামবডি শোয়িং দেয়ার ড্যাশবোর্ড সেদিন মিটিংয়ে, 29টা স্টেপ মানে তার উইকার সাইড থেকে 87টা ডিডি গেছে, তার মানে 29টা স্টেপে নেট পেমেন্ট আজকে 80,000। নেট পেমেন্ট, গ্রস অনেক হাই। নেট পেমেন্ট মানে আফটার ডিডাক্টিং টিডিএস, প্রসেসিং চার্জ, ভাউচারের পরে নিচে যেটা লেখা থাকে ড্যাশবোর্ডে, দ্যাট ইজ শোয়িং 80,000। তার মানে একটা ইম্পেরিয়ালের রোজগার আছে দিনে 2300 স্টেপের জন্য প্রায় 80 লাখ টাকা, সঙ্গে বোনাস আছে কোম্পানির কমিটেড প্রিন্স অব্দি। যদি তারপরেও কোম্পানি 55 লাখের নিচে কাউকে দেয় না, চলো 50 লাখই ধরলাম, কত হলো? 80 আর 50 1.3 CR একটা ইম্পেরিয়াল। আপনি বানাতে পারছেন না এম্পায়ারটা, কি করা যাবে? সে সিস্টেম বানিয়ে নিয়েছে, এবার আপনি করতে পারছেন। আপনি আপনার মতো সিস্টেম চালু করুন। একটা ক্রাউন ওইরকম 55 থেকে 60 লাখ টাকা রোজগার। একটা ডায়মন্ড খুব খারাপ করে থেকে 35 থেকে 40 লাখ টাকা রোজগার। একটা এমারেল্ড খুব খারাপ করে হলেও 25 থেকে 30 লাখ টাকা রোজগার। টপ জায়গাতে বড় বড় কর্পোরেটে প্রচুর পড়াশোনা করার পর 3খানা চশমা নিয়ে বসে থাকে, তারপরেও
সামনে যখন দেখে একটা লাগায়, দূরেরটা দেখতে হলে আবার দেখবেন অনেক আছে না, আরেকটা থাকে, ওটা আবার ভালো। আবার যখন রাস্তায় বেরো তখন আবার একটা। এত পড়াশুনো করে যে 3খানা চশমা লাগিয়েছে, তারপরে গিয়ে মাসে হয়তো 1 লাখ টাকা স্যালারি পাচ্ছে। যে করতে পারলাম, তাহলে কি করবো? গুড বয় গুড গার্ল, মানে আই এম টকিং অ্যাবাউট অ্যাগ্রেশন। আপনার অ্যাগ্রেশনটা নিয়ে আমি কথা বলতে চাইছি। অ্যাগ্রেশন শুড বি, প্রচুর অ্যাগ্রেসিভ হয়ে যায়। কমিটমেন্ট মার্কেটে দিতে হবে বারবার। আমি হোয়াট ইজ ফলো আপ, প্রচুর লোক প্রচুর বা ট্রেনিং দেয়, আমি পাত্তাই দিই না এসব ট্রেনিং। ফলো আপ মানে হচ্ছে, ফলো আপ ইজ নাথিং বাট এ কমিটমেন্ট, যেটা উল্টো দিকে লোকটা শুনতে চায়, সেই কমিটমেন্টটাই আমাকে দিতে হবে। পলিটিক্যাল লিডাররা ভোট তোলার সময় কমিটমেন্ট দেয়, কালা ধন দেশের সব নিয়ে আসবো, নিয়ে এসছে, আবার থাকবে। এ রাজ্যে কমিটমেন্ট দেয়, কোটি কোটি বেকারের চাকরি হয়েছে, আবার থাকবে 5 বছর পর। আমি আপনি বোকা, সকালবেলা সব কাজ ছেড়ে দিয়ে গিয়ে ভোটের লাইনে দাঁড়িয়ে আছে। প্রচন্ড গরম, ঠাকুমাকে নিয়ে গেছে ভোট দিতে, ঠাকুমা হিটকি দিয়ে পড়ে গেছে, ঠাকুমাকে নিয়ে গেছে ভোট দিতে, ওকে ভোট দিতেই হবে, না হলে ওর জীবন বৃথা। জানেই না একটা ফলস কমিটমেন্টের খেলা হচ্ছে, কিচ্ছু না। তাহলে একটা পলিটিক্যাল পার্টি, একটা দেশের প্রশাসন, একটা দেশের অ্যাডমিনিস্ট্রেশন, তারা যদি ফলস কমিটমেন্ট দিয়ে ক্ষমতায় থাকতে পারে, তাহলে আমরা আমাদের ক্যারিয়ার অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের নেক্সট লেভেলের ক্যারিয়ারের জন্য আমাদের অ্যাগ্রেসিভ কমিটমেন্ট দিতে হবে। আই এম নট টকিং অ্যাবাউট ফলস কমিটমেন্ট, আমি বলতে চাইছি অ্যাগ্রেসিভ কমিটমেন্ট দিতে হবে। পারবো দিতে? ইয়েস অর নো? আজকে কোন সেক্টরে কমিটমেন্ট দেওয়া হয় না? যে লোকটা মিউচুয়াল ফান্ড বিক্রি করে, সে কমিটমেন্ট দেয় কি দেয় না? বাট ও জানে ওটা কনফার্ম হবে, মার্কেট যদি ধপ করে পরে দিতে পারবে। যে লোকটা ইন্স্যুরেন্স বেচে কমিটমেন্ট দেয় কি দেয় না? আপনি স্টার্ট করুন। আপনি জানেন এলআইসির সবচেয়ে বেশি রোজগার কিসের? সবচেয়ে বড় রোজগার হচ্ছে ডিফল্টার থেকে। এলআইসিতে যে কোনো পয়সাকে এনক্যাশ করাতে গেলে মিনিমাম 3টে প্রিমিয়াম আপনাকে দিতে হবে। বলছে এলআইসির মেজরিটি রোজগার ওই ডিফল্টার লোকগুলো থেকে, যারা 1 বছর দিয়ে দিতে পারে না, 2 বছর দিয়ে দিতে পারে না। কি কমিটমেন্ট দিল? পয়সাটা ঝাড় হয়ে গেল, এলআইসি খেয়ে নিয়ে বেরিয়ে গেল। এবং সবচেয়ে বড় কথা, আপনার যখন কোনো এলআইসি পলিসি ম্যাচিওর হয়, তার কোনো সাইন্টিফিক ডায়াগ্রাম আছে যে এই টাকাটাই পাওয়া যাবে? আপনি করেছেন 25 বছর আগে, আপনি ভুলেই গেছেন আপনার এজেন্ট আপনাকে কি বলে ড্রাফটটা তুলেছিল। তখন দেখিয়েছিল 5 লাখ টাকা পাবেন, আপনি পাওয়ার সময় পেলেন 3,80,000, 4,25,000, আপনার মাথাতেই নেই। 2.5 লাখ টাকা আমার মেয়ের এটা করেছিলাম, 2.5 লাখ টাকা বলেছে, কিন্তু আমি অনলাইন এলআইসি এজেন্টকে যখন দেখালাম, তখন বলছে এটা 2.5 লাখ না, হয়তো 75,000 কি 80,000 এর মতো। এগুলো সমস্ত জায়গায় হচ্ছে। বাট আমরা কিন্তু বলছি না ফলস কমিটমেন্ট করতে, আমরা বলতে চাইছি আপনাকে অ্যাগ্রেসিভ কমিটমেন্ট দিতে হবে, যেটা শুনতে চাই সেটা শুনতে। ক্লিয়ার? অ্যাগ্রেশনের কথা বলছি। নাম্বার 2, ইমিডিয়েটলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যেতে হবে আপনাকে। ইন্ডিপেন্ডেন্ট যতক্ষণ না হবেন ততক্ষণ এই বিজনেস হবে না। ইন্ডিপেন্ডেন্ট যতক্ষণ না হবেন ততক্ষণ এই বিজনেস হবে না। এই বিজনেস হওয়ার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ক্রাইটেরিয়া হচ্ছে ইউ হ্যাভ টু বি ইন্ডিপেন্ডেন্ট। আপনাকে কোনো কিছুর ওপর জন্য কারোর ওপর ভরসা করলে হবে না। সিনিয়র আসলে ভেরি ওয়েল, না আসলে জয়রামজি কি বলে বেরিয়ে পড়ো। সিনিয়র সাপোর্ট তুললে খুব ভালো, সাপোর্ট দিলে ভালো, না দিলে আরো ভালো। বিকজ I have got the opportunity at least to taste myself whether I am capable enough or not. সিনিয়র সাপোর্ট দিলে সিনিয়রের ডেভেলপমেন্ট হবে, আমি কাজটা করলে আমার ডেভেলপমেন্ট হবে। ইয়েস অর আপনাকে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে ইন এভরি সেন্স। ফলো আপ নিজে করবো, প্ল্যান শো নিজে করবো, প্রোডাক্ট ডেমনস্ট্রেশন আমি করবো, ক্যাম্প আমি করবো, যা যা এডুকেশন প্ল্যান শো আমি করবো, সেন্টার কনভিন্সিং আমি করবো, যা হবে আমি করবো। ইয়েস অর নো? এইরকম হান্না মানা মনোভাব রাখতে হবে, এইরকম হান্না মানা মনোভাব রাখতে হবে। সেদিন ব্রাঞ্চে পার্টিকুলার একটা টিমের সাথে আমার দেখা হয়েছিল, তারা মিদনাপুর বেল্টে, পুরো মিদনাপুর পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর খুলিয়ে ব্যবসা করছে। তারা বলছিল ফ্রম ডে 1 দাদা আসার পর থেকে সিনিয়র কি কোনোদিন জানি, কোনোদিন সিনিয়রের বাইকে বসে ফলো আপ করতে যাওয়া কি আমরা শিখিনি। আমরা যা করেছি মার্কেটে কাজ করে করেছি। কোনো সাপোর্টস ব্যাপারটাই আমরা জানি না। আমাদের একজন সুপার সিনিয়র আছে, তাকে জাস্ট ফোন করে যে কোনো কাজ করার আগে একবার অ্যাপ্রুভাল নিয়ে নিই, যে এরকম একটা ট্রেনিং করছি, করবো? সে যদি বলে হ্যাঁ কর। অ্যারেঞ্জমেন্ট আমরা করি, স্পিকার আমরা ঠিক করি, ট্রেনিং আমরা দিই। কি
মারাত্মক এক্সাইটেড এবং ওপেন, তাদের হাতে এবার পিন পার্ল গ্যারান্টি দিয়ে বলে যাচ্ছে হবে কি হবে না, দ্যাট ইজ ডিফারেন্ট। গ্যারান্টি এবছর যখন শেষ হবে মিনিমাম এমারেল্ড থাকবো আমরা, আর দ্যাট টু ক্লোজ টু ডায়মন্ড। এই হচ্ছে কনফিডেন্স, এই হচ্ছে বাতাবরণ। আমাদেরকে এই এনার্জিটাকে, এই অ্যাগ্রেশনটাকে এনক্যাশ করতে হবে। পারবো তো আমরা? এটা বিরাট করবো, এটা মেন্টাল এক্সারসাইজ, নাথিং এলস। এটা আমি ট্রেনিং দিলেই হবে, না দিলে হবে না, এরকম কোনো ব্যাপার নেই। আমি বলতে চাইলাম এটা একটা মেন্টাল এক্সারসাইজ। এই মেন্টাল এক্সারসাইজটা যদি আমরা করি, আমরা করতে পারবো। কি পারবো তো নাকি? Yes. তাহলে আমাকে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে ইন এভরি সেন্স। রাজি আমরা? Yes. কবে শ্রেহাশিস যাবে তারপরে ওর টিম নড়বে, কবে পাপ্পা যাবে তারপরে তারকেশ্বর নড়বে, এইভাবে কোনো ব্যবসা হতে পারে না। কালকে পাপ্পার ফ্যামিলিতে কোনো মেডিকেল এমার্জেন্সি হতে পারে, ওর পরিবারে ওর নিজস্ব কোনো শরীর খারাপ হতে পারে, তাহলে তখন কি বিজনেসটা স্টার্ট হয়ে যাবে না? এই জায়গাটা সবার আগে আমাকে বুঝে নিতে হবে যে আমরা ইন্ডিপেন্ডেন্ট হবো ইন এভরি সেন্স। যে কোনো রেসপন্সিবিলিটি নিজের কাঁধে নিতে হবে। বিজনেসটা আমার, ওনারশিপ মডেল, বিজনেসটা আমার। আমরা ছোটবেলায় স্মার্ট ভ্যালি ছোটবেলায় ট্রেনিং নিয়েছিলাম যে আপনি সরকারি বাসে করে দীঘা যাচ্ছেন, মাঝ রাস্তায় বাস খারাপ হয়ে গেল, আপনি কি করবেন? নেমে গিয়ে অন্য বাসে দিয়ে চলে যাবেন তো? কন্ডাক্টর থেকে হাতিয়ে ফাতিয়ে ধাক্কা মেরে পয়সা ফেরত নিয়ে নেবেন তো টিকিটের? করবেন তো? এবার নিজের গাড়ি চালিয়ে আপনি দীঘা যাচ্ছেন, মাঝ রাস্তায় গাড়িটা খারাপ হয়ে গেল, কি করবেন? কি করবেন ম্যাডাম? অন্য গাড়ি ধরে চলে যাবেন? কি করবেন তাহলে? গাড়িটাকে সারাবেন। তাতে যদি একদিন লাগতে হয়, একদিন লাগবে। এটাই হচ্ছে নিজের আর পরের, এটাই ডিফারেন্স। এই বিজনেসটাকে মনে করতে হবে ইটস ইওর ওন কার, ইউ আর ড্রাইভিং ইওর ওন কার। আপনি আপনার নিজের গাড়ি নিজে চালাচ্ছেন, নোবডি ইজ হিয়ার। হ্যাঁ, স্টাক হলে 100% সাপোর্ট পাবেন, সেটা আপনার কাছে অ্যাডিশনাল বোনাস। কেউ এসে সাপোর্ট করে দেবে, যেখানে আটকাবেন সাপোর্টে আছে। আর যদি এটাকেই ধ্যান ধ্যান মেলে মেনে নিই, যে সিনিয়র একটু কমিউনিকেশন করছে, সাথে সাথে ভাবা হচ্ছে যে বিজনেসটা তার পৈতৃক সম্পত্তি, আমি তার আন্ডারের এমপ্লয়ি, এই অ্যাপ্রোচ নিয়ে সব কিছু হতে পারে, বাট অ্যাটলিস্ট লিডারশিপ এস্টাবলিশ হবে না, অ্যাটলিস্ট বিজনেসটা বড় যাবে। আজকে আমার এবং সুরজিৎ অধিকারী এর মাঝখানে 14খানা আপলাইন ছিল, আজকে তারা কেউ নেই। যদি বিজনেসটা ওনারশিপ না হতো, তাহলে ওই 14টা আপলাইনের সঙ্গে আমাকেও 15তম ব্যক্তি হিসেবে ছেড়ে দিতে হতো বিজনেসটা। বাট কোথায় আমি তো ছাড়িনি, বিকজ আমি মনে করেছি যে 14টা আপলাইন 14 রকম ভাবে 14 রকম মাইন্ডসেট নিয়ে সিস্টেম এসেছিল, 14 রকম মাইন্ডসেট নিয়ে সিস্টেম এসেছিল। তাদের মাইন্ডসেট ফুলফিল হয়ে গেছে, তারা চলে গেছে। বাট আমার মাইন্ডসেট আছে, আমি এখান থেকে বড় কিছু করতে চাই, আমি এখানে একটা এম্পায়ার বানাতে চাই, সাম্রাজ্য তৈরি করতে চাই। তো ডেফিনেটলি আমি সেখান থেকে ডেভেলপ করব। ক্লিয়ার করতে পারলাম? Yes. ইজ ইট ক্লিয়ার? Yes. এই জায়গাটা আপনাকে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। নাম্বার 3, আপনাকে হোম সিকনেস ছাড়তে হবে। এটা খুব ভালো করে লিখে রাখুন। এবং এই টিমে এটা হচ্ছে বড় রোগ। এই টিমটার সঙ্গে কথা বলছি, 2-4 জনকে বাদ দিলে এটা হচ্ছে বড় রোগ। হোম সিকনেস ছাড়তে হবে। আমি যদি একজনকে তুলে চেস করি, ব্যাপারটা ভালো হয় না। আগে আমরা এগুলো করতাম, এখন বন্ধ করে দিয়েছি। ইন্ডিভিজুয়াল রিস্তা কারোর সাথে খারাপ করে লাভ নেই, যে যার মতো করুক। টাং লাড়াতে গেলে মুশকিল। এখানে এরকম ছেলে আছে 5 বছর 6 বছর ধরে বিজনেস করছে, এখনো বাড়ির বাইরে ভাত খাওয়ার পারপাস তৈরি করতে পারে। পৃথিবীতে কোনো সাকসেসফুল লোক ঘরের ভাত খেয়ে সাকসেসফুল হয়? আপনি ক্রিকেটারদের দেখছেন, রোহিত শর্মাকে দেখছেন, আপনি বিরাট কোহলিকে দেখছেন, এরা নিজের দিওয়ালি, কত দিওয়ালি এরা স্যাক্রিফাইস করেছে এরা নিজেরাই জানেন। কত নবরাত্রি এরা ভারতবর্ষের বাইরে থেকেছে, তারা নিজেরাই জানেন। তারা নিজেরাই এসেও তারা সেলিব্রিটি। অমিতাভ বচ্চন 75 বছর 76 বছর বয়স, বলছে এখনো মাসে 20 থেকে 22 দিন বাড়ির বাইরে থাকে। এখানে আপনি বাড়ির বাইরে থাকার পারপাসটাই তৈরি করতে পারেন, বিকজ আপনার বিজনেসটা এত ছোট জায়গায় রয়েছে, আপনি ছোট জায়গার মধ্যেই ঘোরাঘুরি করে বেড়াচ্ছেন। তাহলে আপনার কি হবে? আপনাকে দিয়ে এটা স্টার্ট করতে হবে। আপনার বিজনেস কাকে দিয়ে স্টার্ট? কাকে দিয়ে? আপনাকে দিয়ে স্টার্ট। তাহলে কে সিনিয়র কি করছে না করছে জাস্ট ভুলে যান ওগুলো, আপনি আপনার মতো করে স্টার্ট করুন।
হোম সিকনেস ছাড়ুন, বাড়িতে থেকে আজ অব্দি কোনোদিন কোনো ইতিহাস রচনা হয়নি। ভারতবর্ষের স্বাধীনতা এসেছিল, স্বাধীনতা সংগ্রামীরা ঘরে বসে আনে। সারা দেশ চালাচ্ছে নরেন্দ্র মোদী, ঘরে বসে নয়। রাজ্য চালাচ্ছে মমতা ব্যানার্জি, ঘরে বসে নয়। ক্রিকেট খেলে দেশকে মুখ উজ্জ্বল করছে বিরাট কোহলিরা, কেউ ঘরে বসে নয়। দেখবেন ফুটবল প্লেয়াররা, ক্রিকেট প্লেয়াররা মাঝে মাঝে ছুটি কাটাতে যায়, তার ছবিগুলো আসে। কেন আসে? বিকজ ওরা এতটাই রোবোটিক টাইপের হয়ে যায়, খেলতে 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 কে ওয়াইফ, কে বাচ্চা, কে বাবা মা, তাদের মুখ ভুলে যাচ্ছে, তাদের মুখ ভুলে যাচ্ছে। সেজন্য তাদেরকে ছুটি কাটাতে যায়। আজকে এই জেনারেশন এখানে বসে আছি, যাদের মেজরিটি বয়স হচ্ছে 18 থেকে 25-এর মধ্যে ঘোরাফেরা করছে, তারা এখনো বাড়ির বাইরে থাকার, স্টেটের বাইরে তো ছেড়ে দিই, একটা ডিস্ট্রিক্ট থেকে আর একটা ডিস্ট্রিক্টে যাওয়ার পারপাস তৈরি করতে পারি। সে আমি ব্যবসা করছি নদিয়া ডিস্ট্রিক্টে, আমার ফার্স্ট টার্গেট হবে ডেফিনেটলি নদিয়া। নদিয়ার গায়ে লাগা ডিস্টেন্স কি আছে আমার কাছে? মুর্শিদাবাদ। এদিকে কি আছে? উত্তর 24 পরগনা। যদি গঙ্গা পেরিয়ে ওদিকে যাই, কি আছে? হুগলি, বর্ধমান। ইয়েস অর নো? একটা নদিয়ার ছেলে একটা বছরের পর বছর ব্যবসা করে যাচ্ছে, সে এখনো মুর্শিদাবাদে যেতে পারলো না। কেন সে যেতে পারেনি? কেন? তার কি কানেকশন নেই? সে হয়তো 500 জনের টিম বানিয়েছে, যদি 500 জনের মধ্যে থেকে 250 লোকের লিস্ট বিল্ডিং নিয়ে এসে বসতো, সে 50টা কন্ট্যাক্ট মুর্শিদাবাদের পেতো। ইয়েস অর নো? সে করছে না কেন? সে হচ্ছে অল্পে সন্তুষ্ট হওয়া মাল। তার কাছে যদি সপ্তাহে বুঝুং বাজুং এদিক ওদিক করে 1000-5 এসে যায়, সে খুশি, সে সেট হয়ে বসে যাবে, সে আর ওর বাইরে বেরোবে। হুগলি ডিস্ট্রিক্ট বছরের পর বছর ব্যবসা করছে, আজ অব্দি বর্ধমানে গিয়ে একটা প্ল্যান শো করার পারপাস তৈরি করতে পারে না। আজ অব্দি নৈহাটিতে এসে প্ল্যান শো করার পারপাস তৈরি করতে পারে না। আজ অব্দি বর্ধমানে গিয়ে, হাওড়ায় গিয়ে, হুগলিতে গিয়ে, হুগলির অন্যান্য কোনো বড় টাউনে গিয়ে প্ল্যান শো করার পারপাস তৈরি করতে পারে না। এদের কাছে কি টার্গেট নেই? এদের কাছে কি লিস্ট নেই? মিথ্যে কথা। এরা নিজেকে স্ট্রেচ করতে চায় না। এরা অ্যাকচুয়ালি স্মার্ট ভ্যালু লাইবিলিটি। They are not the asset of smart value, they are the liability of the smart value, and they are defaming our brand like anything. ওরা আমাদের ব্র্যান্ডটাকে নিয়ে খেলছে। বাজারে এরকম মাল ছড়িয়ে ছিটিয়ে আছে, বলছে ওই যে স্মার্ট ভ্যালু করে ফেল, ওই যে স্মার্ট ভ্যালু করে। স্মার্ট ভ্যালু করেছে বলে ফেল হয়নি, ওর অ্যাক্টিভিটি ওকে ফেল করিয়েছে। ইয়েস অর নো? ফুটবল খেলে কেউ ফেলিওর হয়নি, ফুটবল খেলে কেউ বাইচুং বুটিয়া হয়েছে। আবার ওই সিকিমের প্রত্যন্ত গ্রাম থেকে 10,000 ছেলে ফুটবল খেলেছে, একটা বাইচুং বুটিয়ার নখের যোগ্য তৈরি হতে পারেনি, বিকজ তার অ্যাক্টিভিটি তাকে তৈরি করতে দেয়। তার অ্যাক্টিভিটি তাকে তৈরি করতে দেয়। সিস্টেমে কোথাও গলদ ছিল না, সিস্টেমে কোথাও দোষ ছিল না। দোষটা ছিল তার ইন্ডিভিজুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে, তার ইন্ডিভিজুয়াল রিয়েলাইজেশনে। তার অ্যাসপিরেশন হাই নয়, তার অ্যাসপিরেশন ভীষণ লো, আরো লো। সেটা সেইভাবেই ওরা করবে। তাহলে আজকে যারা লোকাল ছেলেমেয়েরা যারা বসে আছে, ভুলে যান আপনি কি আপনার মতো করে ব্যবসাটাকে বড় করতে চান? ইয়েস অর নো? ফরগেট অ্যাবাউট ইউর beloved upline, forget about অমরনাথ বোস, forget about everybody. এসব ভুলে যান। আপনি কি আপনার জায়গা থেকে আপনার বিজনেসটাকে ডেভেলপ করতে চান? পারপাস তৈরি করুন। সপ্তাহে, সবার আগে সপ্তাহে 2 দিন বাড়ি বেড়ে থাকে। মেয়েদের আমি ওটা বলছি না, সেটা অন্য সিস্টেম, সেটা আপনার সিনিয়র বলে। আমি ওভারঅল জানাচ্ছি। ওইভাবে মেয়েদের জন্য আলাদা ট্রেনিং, ছেলেদের জন্য আলাদা ট্রেনিং তো করা সম্ভব না। বাট মেজরিটি ইয়ং ছেলে মেয়েদের সবার আগে বলছি, সপ্তাহে 2 দিন আগে, সবার আগে হ্যাবিট বানান বাড়ির বাইরে থাকা। তারপরে 4 দিন বানান। তারপরে আগামী 5 বছরের একটা প্ল্যান নিন। প্ল্যান নিয়ে বাড়িতে আসবেন, জীবন তৈরি হয়ে যাবে, লাইফ তৈরি হয়ে যাবে। কিন্তু বাড়ির কমফোর্ট কোথাও না কোথাও আমাদের অ্যাগ্রেশনকে নষ্ট করে দেয়। এই এখান থেকে বাড়ি ফিরবো, মা সুন্দর করে ভাত ডাল তরকারি সাজিয়ে রাখবে, তো খাবো। কোথাও না কোথাও এই কমফোর্টটা আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। এই কমফোর্টটা থেকে বেরোতে হবে। রাজি আছি? আপনি সুশোভন রায়কে জিজ্ঞেস করুন, সে তার ইনিশিয়াল লাইফে সে কীভাবে তার ডিসকমফোর্টকে সে অ্যাকসেপ্ট করেছিল। নিশান্তকে জিজ্ঞেস করুন কীভাবে সে তার ডিসকমফোর্টকে অ্যাক্সেস করেছিল। এই প্রচণ্ড গরমে, কলকাতার গরম তো 3 গুণ বেশি গরম বানারসে আছে, এই অফিসে আছে। ড্রাই হিট, নাক দিয়ে রক্ত পড়া শুরু হয়ে যায়। তারপর দিনের পর দিন, মাসের পর মাস তারা পড়ে থাকে। বিকজ দে হ্যাভ দ্য প্যাশন, দে হ্যাভ দ্য কমিটমেন্ট। আমি আমার টিমের কাছে কমিটেড, তাকে আমাকে সাপোর্ট দিতে হবে, আমাকে যেখানে খুশি পৌঁছে দিতে হবে।
যেখানে খুশি আমাকে পৌঁছে দিতে হবে। এদের সঙ্গে আপনারা এদের টিম, তাহলে এদের টিমের ফ্রন্টলাইনাররা তারা কিভাবে এত ব্যাকফুটেড হয়? এখন তো মেজর এদেরই টিম, তাহলে এদের টিমের ফ্রন্টলাইনাররা তারা কিভাবে ব্যাকফুটেড হয়? কোথাও না কোথাও হোম সিকনেস। নাম্বার 4, অল্পে সন্তুষ্ট হয়ে যাওয়া। ইংরেজিতে কি লিখবো আমি জানি না, মানে কি বলবো, জাস্ট অল্প জিনিসে সন্তুষ্ট হয়ে যায়। স্মার্ট ভ্যালু লাখ লাখ টাকা রোজগার দিতে পারে, সেটা ফিলই করতে পারছি না। হঠাৎ করে একটা কিছু করে হট করে 2 সপ্তাহে একটা 5-7,000 10,000 টাকা চেক পেয়ে গেল, ব্যাস সন্তুষ্ট হয়ে ঘরে বসে গেল। অ্যাপেটাইটটা নষ্ট হয়ে গেছে, খিদে নষ্ট হয়ে গেছে, এভরিথিং ফিনিশড। ভালো কাজ হচ্ছে, কোথায় সেদিন ভিডিও দেখলাম, তোর ভিডিও দেখলাম, কোথায় করছিস ওটা? হ্যাঁ, তোর একটা ভিডিও দেখলাম তারকেশ্বরে, কাজ করছিস, খুব ভালো, সুন্দর করেছিস ভিডিওটা। বাট এই অ্যাক্টিভিটিটা তোকে জানি কমপ্লিসেন্ট না করে, তোকে জানি আত্মসন্তুষ্টির জায়গায় না নিয়ে আসে। তোকে একটা জিনিস বুঝতে হবে, অ্যাগ্রোরাইজার এমন একটা বুমিং প্রোডাক্ট যেটা দিয়ে লোক আজকের দিনের তার ক্রাউন ডায়মন্ড পিনকে ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যাচ্ছে অ্যাগ্রোরাইজার। Because it's a instant result oriented product. Because I am taking spiruline, আমি spiruline নিচ্ছি, আমি কালকে ওভারনাইট রেজাল্ট পাবো না। It's a long process, 6 মাস 8 মাস খাবো, then only I can see something. ননি আজকে খেলে কালকে রেজাল্ট পাবো না, ভিটামিন বি কমপ্লেক্স আজকে খেলে কালকে রেজাল্ট পাবো না। বাট অ্যাগ্রোলাইজার ইজ সাচ এ প্রোডাক্ট যেটা আজকে দিলে কালকে রেজাল্ট আছে। ইয়েস অর নো? ইয়েস। তাহলে এই প্রোডাক্টটা দিয়ে লোক ডিসাইডিং ফ্যাক্টর করে দিচ্ছে তার প্ল্যাটিনাম পিনকে, তার পার্ল পিনকে, তার ক্রাউন পিনকে। এবছর একটা ক্রাউন হয়েছে, সে তার ইনকাম সাইড থেকে লাস্ট 3 মাসে 70 লাখ টাকার শুধু অ্যাগ্রোরাইজার ব্যবসা করেছে, 70 lakhs। 70 লাখ টাকার শুধু। এবং এবছর আমাদের শুধু প্রোডাক্ট বিজনেস এসছে, এই 4 মাস হওয়ার পর প্রোডাক্টের আনঅ্যাভেলেবিলিটি সমস্ত কিছু থাকার পরও ক্লোজিং এর আগের উইক পর্যন্ত 1,05,00,000 টাকা। প্রোডাক্ট ছিল না, প্রোডাক্ট দিতে পারেনি, তারপরে 1,05,00,000, তাও ক্লোজিং এর আগের উইক পর্যন্ত। ক্লোজিং এর উইক তো ম্যাক্সিমাম সেল গেছে, ওখানে আরো খুব খারাপ করে যদি ওখানে আমার আরো 30 লাখ টাকারও প্রোডাক্ট বিজনেস হয়, তাহলে 150 কোটি, এই হ্যাঁ 1.5 CR ছুঁয়ে ফেলবে। এটা একটা ইনস্ট্যান্ট প্রোডাক্ট। তাহলে এটা দিয়ে এই কাজগুলো করে করে আমাকে আমার অ্যাসপিরেশনটা হাই রেখে লক্ষ্যটাকে যে কিচ্ছু করছি না, এটা কিচ্ছু না, জাস্ট অ্যাগ্রোলাইজারের যে সমুদ্র তার কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কয়েকটা নুড়ি কাকর পাথর করাচ্ছি, যেটা আইনস্টাইন না গ্যালিলিও বলে গেছিল। আমি জ্ঞানের সমুদ্রের তীরে দাঁড়িয়ে নুড়ি কাকর পাথর এগুলো কুড়াচ্ছি, মাত্র আমি কিছুই করে উঠতে পারি। একটা ক্রাউন তার ডিসাইডিং ফ্যাক্টর করে দিচ্ছি। এই যে অল্পে সন্তুষ্ট, কোথাও না কোথাও এইখানে এটা কিন্তু একটা মারণ রোগ, যেটা ঘুণের মতো কুরকুর করে আমাদের খেয়ে ভেতর থেকে নষ্ট করে দিচ্ছে আমাদের। তাহলে আমাকে কি করতে হবে? আমার মানে অ্যাসপিরেশন শুড বি হাই, আমার অ্যাসপিরেশনটা হাই থাকতে হবে, অ্যাসপিরেশন হাই, অ্যাসপিরেশন থাকতে হবে। যদি আমার অ্যাসপিরেশন হাই না থাকে তাহলে আমি স্মার্ট ভ্যালু করতে এলাম না, চাকরি করতাম। প্রত্যেক বছর 8 to 10% স্যালারি হাইক হবে। অ্যাকচুয়ালি ওটা কোনো হাইক নয়। কেন হাইক নয়? গত বছর যে স্যালারিতে শুরু করেছিলাম তখন পেট্রোলের দাম 80 টাকা ছিল, এখন পেট্রোলের দাম 115 টাকা হয়েছে। তাহলে 8% বাড়ার মানেটা কি? আমার লাইফস্টাইল সেম। সরকারি চাকরি করে লোক বুড়ো ঢোকনা হওয়ার পর একটা বাড়ি বানায়, কাজ করতে করতে বাড়ি বানাতে পারে, কেন পারে? এবার ওর স্যালারি হাইক যা হয়, যে বছর হাইক হলো তারপরে ছেলের স্কুলের ফিস এমন বেড়ে গেল যে হাইকটাও কাজেই লাগাতে পারলো না। গেটিং মাই পয়েন্ট, বোঝা যাচ্ছে? ছেলে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ে, পরের বছর আমাকে সেমিস্টার ফি দিতে হবে, যেটুকু বাড়লো তার 10 গুণ বেশি সেমিস্টার ফি দিতে চলে গেল। তাহলে স্যালারি যে হাইক হয়, ইনক্রিমেন্ট হয়, অ্যাকচুয়ালি ইট হ্যাজ নো সেন্স অ্যাট অল, বিকজ লাইফস্টাইল এবং ইনফ্লেশন রেট অনুযায়ী ওই হাইক কোনো কাজেও আসে। একটা লোক যদি 20,000 টাকা মাইনে পায়, এই এপ্রিলে এসে তার ইনক্রিমেন্ট হবে, কত বাড়তে পারে? তার 1,500 থেকে 2,000 টাকা। এবার বল, যে লোকটা গত বছর এপ্রিল মাসে 20,000 টাকা দিয়ে শুরু করেছিল, এবছর 22,000 টাকা দিয়ে শুরু করছে, কোনো ডিফারেন্স হবে তার? 2,000 টাকা হিসেব কর তুই। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ভাব, পেট্রোলের দাম ভাব, গ্যাসের দাম ভাব, ডিজেল ভাব, 100 টাকা ছুঁই,
একশো চুইছি, আমি 99.52 দেখছিলাম গতকাল, ডাক কত প্রশ্ন ক্লিয়ার করতে পারলাম। Yes. সেই কারণে আমার অ্যাসপিরেশনটা হাই থাকতে হবে, বড় করে ভাবতে হবে বিজনেসটা। ইটস ওশেন লাইক সাবজেক্ট, আই ক্যান আর্ন ক্রোরস অফ মানি ফ্রম হিয়ার। আমি এখান থেকে কোটি টাকা রোজগার করতে পারি, ব্যবসাটা নিয়ে আসতে হবে। এই বিলিফটা যদি একবার এখানে রেজিস্টার হয়ে যায়, পৃথিবীর কেউ আপনাকে ডিস্ট্র্যাক্ট করতে পারবে না, কেউ আপনাকে ট্র্যাকের বাইরে নিয়ে যেতে পারবে। ক্লিয়ার করতে পারলাম? Yes. এর সাথে সাথে নাম্বার 5 কি করতে হবে? প্ল্যান শোর কভারেজ বাড়াতে হবে। আমাদের বিজনেসের ড্রাফটটা আসে এসটিপি থেকে, প্ল্যান শো থেকে। প্ল্যান শোর কভারেজ বাড়াতে হবে, কভারেজ অফ দ্য প্ল্যান শো বাড়িয়ে দিতে হবে। তার জন্য আমাকে কি করতে হবে? ম্যাক্সিমাম লোক যাতে প্ল্যান শোটা করতে পারে সেই জায়গাটা তৈরি করে দিতে হবে। তার জন্য স্ক্রিপ্টিং সিনিয়রদের থেকে নিতে হবে, থাকলে ভালো, যদি না থাকে সিনিয়রদের সঙ্গে বসে করে নিতে হবে। ডিজিটাল প্ল্যান শো হয়, ইটস বেটার। পেন অ্যান্ড পেপারে হয়, দ্যাট ক্যান বি ডান। একটা প্ল্যান শোর একটা শর্টকাট, একটা কাট শর্ট ফরম্যাট নিয়ে আসতে হবে। 1.5 ঘন্টা 2 ঘন্টা করে বক বক করলে এখন আর কিছু হবে না। এখন যা কিছু হবে ছোট। 90 ওভারের ম্যাচ থেকে 60 ওভারে ক্রিকেট খেলা হয়েছিল 1983-তে, সেখান থেকে 50 ওভার, আজকে দিনে 20। এরপরে বলছে 10-10 আসবে। 20 ওভারের ম্যাচও দেখছে না সবাই, লাস্ট 6 ওভার দেখছে, জাস্ট 4 ওভার ওটাও দেখছে না। প্রথমে পাওয়ার প্লেটা দেখছে, পরে গিয়ে লাস্ট 3টে ওভারে ক্লোজিং দিচ্ছে। তাও কে ব্যাট করছে তার উপরে মানুষ এত আমরা কে ব্যাট করছে? আচ্ছা ক্লোজিং এ কি ধোনি আছে? আচ্ছা তাহলে একটু দেখি, তাহলে দেখছেও না। এটা ইম্পর্টেন্ট। সেই জন্য আমাকে কি করতে হবে? এসটিপিটা ম্যাক্সিমাম লোকে শিখে দিতে হবে, তাতে করে যাতে আমার কি হয়, কভারেজ এরিয়া অফ দ্য এসটিপি বেড়ে যায়। এবং প্রচন্ড একটা অবজারভেশন রাখতে হবে সারাদিনে আমার কত এসটিপি হচ্ছে, বিকজ এসটিপি ইজ দ্য রুট কজ অফ ফর কনভার্সন অফ ট্রাফিক। এই ধরনের কেস খুব কম হয়। দাদা 4 মাস আগে প্ল্যান শো দেখেছিল, আজকে গিয়ে ফলো আপ করে ড্রাফটটা দিলাম, ওটা হচ্ছে এক্কা দোক্কা ওইসব কেস আসবে। বাট মেজর কেস কোথা থেকে কনভার্ট হয়? এসটিপি। সেই এসটিপিটা আমাকে সারা দিন একদম পিন পয়েন্ট আমার এন্টায়ার টিমে ইনক্লুডিং মি, বা যার টিম নেই সে একা, সারা দিনে আমাকে চেষ্টা করতে হবে আমার পুরো টিমটার এসটিপিটাকে ট্র্যাকিং করতে, এবং প্রত্যেক দিনে এসটিপির নাম্বার আমাকে বাড়াতে হবে। এই যে কনসেপ্ট, কারো একটা অফিস হয়ে গেলে অফিসটার মধ্যে গিয়ে চেয়ারটার মধ্যে বসে বড় বড় জ্ঞান বলা, আওড়া গাওড়া কথা বলা কোনো লাভ নেই এগুলো বলে। বিকজ আপনি যেগুলো বলছেন ওগুলোর কোনো অ্যাকসেপ্টেন্স নেই, আপনি কিছু জানেনই না। উল্টো দিকের লোকটাও জানে এই মালটা ভাটের মাল, এটা ভাট বকছে পুরো। ও যদি ভাট না বকতো আজকে দিনে সুপারস্টার থাকতো, সুপ্রিমো থাকতো, পুরোনো পিরিয়ড চলে গেলাম, ও মিনিমাম প্ল্যাটিনাম থাকতো, গোল্ড থাকতো। এবার আমরা কি ভাবি, সামনের ছেলেটা তো নতুন, ও চেনে না, আমি সব চেনে। এখন কারুর থেকে কোনো কিছু হাইট সিক করা যায়, এভরিবডি ইজ ক্লেভার। তাহলে আট ভাট না বকে অফিস কনসেপ্ট থেকে সরে এসে মার্কেটে গিয়ে কাজ করা। এবার এক একটা রিজনে এক এক রকম কালচার। দাদা আমাদের এখানে না প্ল্যান শোটা যদি সেন্টারে করি কনভার্সন ভালো হয়, ডু ইট। দাদা আমার এখানে না 1-to-1 ঘরে গিয়ে করলে খুব ভালো রেজাল্ট, ডু ইট। দাদা এখানে না আমরা যদি অফিসে ডেকে নিয়ে এসে সপ্তাহে 3 দিন 4 দিন একটু গ্যাদারিং করে করি, রেজাল্ট ভালো হয়, ডু ইট। যেখানে যেরকম একটা কালচার তৈরি হয়েছে তাহলে সেটাই করবো। বাট আমাকে প্ল্যান শোর উপর একটা মারাত্মক অবজারভেশন রাখতে হবে যে সারা সপ্তাহের আমার প্ল্যান শো ইনক্রিজ হচ্ছে কিনা, এবং সপ্তাহে ট্রেনিং, নাম্বার অফ ট্রেনিং পাচ্ছে কিনা। এই হলটা এই জন্যই গন্ডগোলের। এই হলটাতে যেদিন প্রথম ট্রেনিং করতে আসছি সেদিন এরকম লোক, আজকে ট্রেনিং করতে আসছি আজকে এরকম লোক, আবার 2 সপ্তাহ পর আসলে তাই এরকম লোক। কিছু লোক আসছে না, কিছু লোক অ্যাডিশন হচ্ছে। তাহলে আমাকে যদি পাপ্পাকে তার বিজনেস নিয়ে পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করতে হয়, তার কোনো একটা পার্টিকুলার লেগকে নিয়ে, যে লেগে সে ফোকাস করে, তাহলে তাকে দেখতে হবে তার প্রত্যেক সপ্তাহে তার ট্রেনিং অ্যাটেন্ডেন্সটা বাড়ছে কিনা। যতক্ষণ ট্রেনিং অ্যাটেন্ডেন্সে বাড়াতে না পারবে সে তার সেল বাড়াতে পারবে, যতক্ষণ প্ল্যান শোর নাম্বার গেম সে না বাড়াতে পারবে সে তার সেল বাড়াতে পারবে। সে পাগলের মতো খাটছে, বাট কোথাও না কোথাও এই প্ল্যান অফ ওয়ার্ক, কোথাও না কোথাও এই পেপার ওয়ার্কের মধ্যে আমাদের একটা গ্যাপ থেকে যাচ্ছে। আমরা কাকুরবাড়িতে ব্যবসা, আমরা কাকুরবাড়িতে ট্রেনিং যেতাম, 3 তারিখের ট্রেনিংয়ে 28 জন এসছে, তাহলে টার্গেটই হচ্ছে 10 তারিখের ট্রেনিংয়ে আমাকে 15টা লোক, আরো 15টা লোক বাড়াতে হবে। যার টিম থেকে ট্রেনিং অ্যাটেন্ডেন্স যত বেশি তার বিজনেস তত বেশি। যার ট্রেনিং অ্যাটেন্ডেন্স টিমে ডিগ্রো হচ্ছে, নিচের দিকে পড়ছে, ন্যাচারালি তার বিজনেসও ডিগ্রো হবে। প্ল্যান শো এবং ট্রেনিং অ্যাটেন্ডেন্স আমাদের মারাত্মক সিরিয়াস থাকতে হবে।
ক্লিয়ার করতে পারলাম? প্ল্যান শো এবং ট্রেনিং অ্যাটেন্ডেন্সে ভীষণ 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 রকম আমাদের সিরিয়াস থাকতে হবে। তার জন্য আমাকে ম্যাক্সিমাম লোককে এসটিপি শিখিয়ে দেওয়া এবং তার কভারেজ এরিয়াকে ডেভেলপ করা এবং ছুটে ছুটে বেড়ানো, বাইফার্কেট করা বিজনেসকে নিয়ে সবসময় মানে ছোট ছোট ইনিশিয়েটিভ নিতে হবে। আপনাদের বাড়ি তো আসানসোল, দুর্গাপুর, হোয়াটএভার, দুর্গাপুরে আছি মানে শুধু দুর্গাপুর শহরের মধ্যেই নয়, দুর্গাপুর থেকে 20 কিলোমিটার ভেতরে, দুর্গাপুর থেকে 10 কিলোমিটার পূর্বে, দুর্গাপুর থেকে আসানসোলের দিকে মাঝখানে কোনো জায়গা। এই যে মুভমেন্টগুলো, এই মুভমেন্ট থেকে ড্রাফট আসে। আমাদের কি হয়, আমরা হচ্ছি কুকমি টাটা গুঁড়ো মশলা হয়ে গেছি। কবে একটা জল দিয়ে ঘি দিয়ে ভাত খেয়েছিলাম, ওই গন্ধ শুকে শুকে এখন চেয়ারে বসে অফিস কোনো নেটওয়ার্ক মার্কেটিং এর অফিস একটাই, সেটা কোম্পানির অফিস, অ্যাসোসিয়েটের কোনো অফিস থাকতে নেই আর থাকা উচিত না। ক্লিয়ার করতে পারলাম? মার্কেটই আমার অফিস। অফিস যদি রাখতে হয় তাহলে ওই লেভেলের অফিস রাখতে হবে যে অফিসে কাস্টমার ঢোকার পর ঢুকে কনভিন্স হয়ে যাবে। সেটা কি পারছি? তাহলে নো সেন্স এটা। ইটস বেটার কে ডিসিশন মেকারকে নিয়ে প্ল্যান শো করতে বসো। একটা স্টুডেন্টকে প্ল্যান দেখাচ্ছি ফার্স্ট ইয়ারের পরে, আমি জানি এই প্ল্যানটা দেখার পর বলবে দাদা আমার ভালো লেগেছে, এবার বাবাকে বলতে হবে। যখনই বাবাকে বলতে হবে গন্ডগোলটা হবে। তাহলে বাবাকে সামনে রেখে প্ল্যান শোটা করি, ইটস বেটার। তাহলে বেস্ট জেরক্স মালটা বাবার কাছে গেল না, আমার মালটাই গেল। আর ও যখন বাবাকে গিয়ে বলতে যাচ্ছে তখন তো জেরক্সটা বলছে, ফেড হয়ে গেছে। তাহলে তাকে আমি একা ডাকছি কেন? ও যে ছেলেটি প্ল্যান শো করছে সেও জানে এই ঘটনাটা এটা ঘটবে, ও বলবে ফাটাফাটি লেগেছে, বাবাকে বলতে হবে। তাহলে বাবার সাথে বসবো, মা ডিসিশন মেকার মায়ের সাথে বসবো। কেউ ম্যারিড হলে তাহলে তার হাজবেন্ডকে নিয়ে বসতে হবে অথবা ওয়াইফকে নিয়ে বসতে হবে, যে ডিসিশন মেকার। এই কাজগুলো আমাকে করতে হবে। এসটিপিতে একটা ম্যাক্স কভারেজ এরিয়া আমাকে বাড়িয়ে দিতে হবে, মারাত্মকভাবে আমাকে কভারেজ এরিয়াটাকে প্রচুর 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 ডেভেলপ করতে হবে এবং সারা দিনে এসটিপির একটা স্ট্রং এবং টাইম হ্যাজ কাম ডান্ডা মেরে বিজনেসকে বাইফার্কেট করা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। বিজনেস বাইফার্কেট হচ্ছে না, কেউ কারোর হোম টাউন থেকে কোথাও বেরোচ্ছে না, দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস। আমি নাম ধরে বলে দিতে পারি, কিন্তু আমি কোনো পার্সোনাল অ্যাটাক করতে চাই না। আমার দরকার নেই বাবা কারোর সাথে কোনো রিলেশনশিপের গন্ডগোল। যে যার মতো করছো করো ভাই, তোমার ক্যারিয়ার তুমি আমার চেয়ে বেশি চিন্তিত, আমি তোমার চেয়ে বেশি চিন্তিত হতে পারি না। মায়ের চেয়ে মাসির দরদ কোনোদিন বেশি হয় না। আমি যখন কাজ করেছি আমার ক্যারিয়ার নিয়ে আমি সবচেয়ে বেশি চিন্তিত ছিলাম, আমার আপলাইন ছিল না। কারণ আমার আপলাইনের কাছে অপশন ছিল অমরনাথ বোস না করলেও কোনো একটা ঘোষকে নিয়ে করে দিত। কেউ কারোর হোম টাউন থেকে বেরোচ্ছে না। যে ব্যান্ডেলে বসে আছে ব্যান্ডেলেই বসে আছে, যে রানাঘাটে বসে আছে রানাঘাটেই বসে আছে, যে বজবজে বসে আছে বজবজেই বসে আছে। কেউ কোথা থেকে বাইফার্কেট করে বেরোচ্ছে না। এবং কেউ দুসরা ছেড়ে দিন, দুসরা স্টেট তো বাদ দিন, অন্য স্টেট তো বাদ দিয়ে দিন, অন্য ডিস্ট্রিক্ট পর্যন্ত পেনিট্রেট করার চেষ্টা করছে না। কিভাবে হবে? বিজনেসের এক্সপোজারটা আসবে কোত্থেকে?